এই যে ইসের সময়, এখন পরীক্ষার সময় তো। নাদিম ভাই, আপনি দেখেন, লেকচার দেখেন, লেকচার দেখেন আপনি, শেয়ার মেসেজ দিয়ে দেন। আসসালামু আলাইকুম। কোথা থেকে সালাম দেয়? আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? শীতের রাতে আপনাদেরকে কম্বলের নিচে থেকে বাইর করার জন্য ঐতিহাসিক জুলাই বিপ্লব ও গণ অভ্যুত্থান 2024 এই টপিকটা নিয়ে ক্লাস। আর এই টপিক থেকেই প্রাইমারিতে 6 থেকে 7টা প্রশ্ন আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ এক ক্লাসের মাধ্যমে। এক ক্লাসে আমরা জুলাই বিপ্লবের শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত কিছু আমরা শিখে নিব। আজকের ক্লাসটি হচ্ছে যে ভাই বোন শেয়ার করবেন, ঠিক আছে? আজকের ক্লাসটি শেয়ার করলে ইনশাল্লাহ সাথে সাথে স্যার পিডিএফটি পেয়ে যাবেন। আর পিডিএফটি পাবেন হচ্ছে ম্যাথ মেন্টর। স্যার একটু ম্যাথ মেন্টর এটা দিবেন একটু আমাকে। হ্যাঁ, ম্যাথ ম্যাথ মেন্টর ম্যাথ মেন্টর থেকে পাবেন। আর শুরুতে টেকনিক থেকে পাবেন। আমি আপনাদেরকে একটি মেসেজ দিতে চাচ্ছি। সেই মেসেজটি হচ্ছে, জুলাই বিপ্লব থেকে 47 বিসিএস পরীক্ষার 5 থেকে 6টা আসছে, 49 বিসিএস পরীক্ষা 4টা আসছে, বিভিন্ন চাকরি পরীক্ষা 4 থেকে 5টা আসছে। প্রাইমারিতে ইনশাল্লাহ 8 মার্ক, 9 মার্ক, 10 মার্কও আসতে পারে, 11 মার্কও আসতে পারে, 4 মার্কও আসতে পারে। যারা এমন টেকনিক সমৃদ্ধ, বেসিক সমৃদ্ধ, তথ্যভুল, যারা হচ্ছে 7 থেকে 8 পেতে চান টেকনিকের মাধ্যমে, তারা ক্লাসটি শেয়ার করার সাথে সাথে ইনশাল্লাহ পিডিএফটি পেয়ে যাবেন। আজকে একটা ক্লাস থেকেই জুলাই বিপ্লব থেকে ইনশাল্লাহ আপনি 8 থেকে 10 মার্ক ইনশাল্লাহ পাবেন। যিনি একটা শেয়ার করবেন আর কমেন্ট করবেন, শেয়ার কমেন্ট করলে ইনশাল্লাহ আপনি হচ্ছে এই পিডিএফটি পেয়ে যাবেন। আর হচ্ছে আমরা তো বলেছিলাম সর্বোচ্চ শেয়ারকারী কিন্তু কি আমাদের বাংলা মাস্টার বইটি ফ্রিতে পাবেন। সর্বোচ্চ শেয়ারকারী আমাদের বাংলা মাস্টার বইটি কিন্তু ফ্রিতে পাবেন, ঠিক আছে? সর্বোচ্চ শেয়ারকারী কিন্তু বাংলা মাস্টার বইটি ফ্রিতে পাবেন। আমরা হচ্ছে প্রত্যেক দিন এই সুযোগটি দিয়ে থাকি। সর্বোচ্চ শেয়ারকারীকে আমরা কিন্তু বাংলা মাস্টার বইটা ফ্রিতে দিয়ে থাকি, ঠিক আছে? তো এই পিডিএফটা পাবেন। আজকে হচ্ছে সর্বোচ্চ শেয়ার কে করবে তিনি আমাদের কমেন্টে জানাবেন। কমেন্টে জানানোর সাথে সাথে ইনশাআল্লাহ নাম ঠিকানা দিবেন, বলবেন, আমরা তাকে বাংলা মাস্টার বইটি পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ। সর্বোচ্চ শেয়ারকারী, ঠিক আছে? একটু শেয়ার করবেন। আমাদের যিনি, আপনারা জানেন যে সারা বাংলাদেশের জনপ্রিয় শিক্ষক আমাদের শাহেদ স্যার, সাধারণ জ্ঞানের শাহেদ স্যার, যিনি প্রায় হচ্ছে সাধারণ জ্ঞান হচ্ছে উনি আজকে প্রায় 10 বছর যাবত যিনি 10 বছর যাবত সাধারণ জ্ঞান পড়াচ্ছেন। আমাদের অত্যন্ত সিনিয়র শিক্ষক, ইউসিসি তে সাধারণ জ্ঞান পড়িয়েছেন, সাইফুর সাধারণ জ্ঞান পড়িয়েছেন, প্যারাগন, অসংখ্য কোচিংয়ে তিনি সাধারণ জ্ঞানের ক্লাস নিয়েছেন। তিনি হচ্ছে বাংলাদেশের একজন জনপ্রিয় শিক্ষক। আজকে হচ্ছে তিনি তিনি সাধারণ জ্ঞানের ক্লাস নেবেন ইনশাল্লাহ। আর হচ্ছে সর্বোচ্চ শেয়ার করলে কিন্তু কি আপনি বাংলা মাস্টার বইটি ইনশাল্লাহ পেয়ে যাবেন, ফ্রিতে পাবেন, ঠিক আছে? সর্বোচ্চ শেয়ারকারী। আমরা কিন্তু এই বইটির মধ্যে 1 সেকেন্ডে 1 সেকেন্ডে কারক করার নিয়ম, 1 সেকেন্ডে সন্ধি করার নিয়ম, 1 সেকেন্ডে বাক্য করার নিয়ম, 1 সেকেন্ডে ধ্বনি পরিবর্তন করার নিয়ম, অসংখ্য টেকনিক কিন্তু আমরা এই বইটিতে দিয়েছি। ঠিক আছে? সর্বোচ্চ শেয়ার করলে ইনশাল্লাহ আপনি বইটি পেয়ে যাবেন। ওকে, যারা হচ্ছে ক্লাসটি শেয়ার করবেন পিডিএফ ইনশাল্লাহ পাবেন। স্যার শুরু করে দেন স্যার। ওয়ালাইকুম আসসালাম। কথা আসে না, এবার একটু দেখেন কথা আসছে কিনা। আমরা চেক করে দেখলাম, সাউন্ড ঠিক আছে। সুফিয়া আক্তার মুক্তা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এম জেড রহমান, ওয়ালাইকুম আসসালাম। ইস্তিয়াক আহমেদ মাহিন, এসে গেছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। চলেন আমরা শুরু করি। আজকে ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে।
তো আমি বলি যে প্রাণের ভাই বোনেরা, আপনারা একটু ক্লাসটা শেয়ার করে দেন। ক্লাসে উপস্থিতির সংখ্যা বেশি হলে ক্লাস নিতে ভালো লাগে, আর আসলে তখন বের হয় ভিতর থেকে অনেক কিছু। হ্যাঁ, তো প্রিয় ভাই বোনেরা, যারা শেয়ার করেননি তাদেরকে অনুরোধ করে বলছি, আপনারা একটা শেয়ার দিয়ে দেন, অন্তত একটা শেয়ার। আপনারা জাস্ট শেয়ার বাটনে চাপ দিয়ে দিবেন, কয়েকটা গ্রুপ আসবে, গ্রুপে পোস্ট করে দিবেন, মানে শেয়ার দিয়ে দিবেন, বাস এতটুকুই কাজ। তো চলেন আমরা শুরু করব। আর এই স্লাইডটা অসাধারণ, মানে অনেক তথ্যবহুল ভাবে আমি সাজিয়েছি। এই পিডিএফটা আমি আপনাদেরকে দিয়ে দিব, ক্লাসটা শেষেই পিডিএফটা দিয়ে দিব। আর সবাই, সুফিয়া আক্তার মুক্তা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জোবায়েদ, ওয়ালাইকুম আসসালাম ভাই। তামিম ইকবাল, ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাইয়েরা একটু শেয়ার দিয়ে দেন, আপনার ফ্রি বাংলা মাস্টার এখনো পাই নাই, পেয়ে যাবেন ইনশাল্লাহ। আহ জান্নাতের স্বপ্ন 25টা শেয়ার, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভাইরা। আপনারা আসলে পাশে থাকলে আমরা আপনাদেরকে অনেক কিছু দিতে পারবো। দেখেন আজকের যে স্লাইডটা, আপনারা জানেন যে এই জুলাই বিপ্লব এবং গণ অভ্যুত্থান 2024, এই টপিকটা কতটা গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে জিকেতে। আর আপনারা জানেন যে আপনাদের প্রাইমারি যে পরীক্ষা আছে, এই প্রাইমারি পরীক্ষায় বাংলাদেশ বিষয়বলি থেকে 20-এর উপরে থাকবে, বুঝতে পেরেছেন? সুতরাং বাংলাদেশ বিষয়বলি এবং সাম্প্রতিক, এই দুইটা যদি ভালো প্রস্তুতি থাকে তাহলে আপনি কিন্তু ভালো একটা নাম্বার এখান থেকে তুলতে পারবেন। তো জুলাই বিপ্লবের আদ্যপান্ত এ টু জেড সমস্ত কিছু নিয়ে আজকের টপিকটি সাজানো। আমরা এখনই শুরু করব। আমি লাস্ট একবার আপনাদের একটু কমেন্টটা চেক করব এবং জাস্ট এর মাঝে আপনারা একটা শেয়ার দিয়ে দিবেন, এতটুকু আপনাদের দাবি। আমরা এখনই শুরু করব। আজকে প্রায় 35 থেকে 40 পেজের একটা স্লাইড আপনাদের জন্য তৈরি করেছি, অসংখ্য তথ্য দিয়ে। আমি পিডিএফটা আপনাকে দিয়ে দিব, আর যে রিসোর্স থেকে আমি এই তথ্যগুলা কালেক্ট করেছি সেই রিসোর্সটাও দিয়ে দেবো। মানে আমি আপনাকে আজকে দুইটা পিডিএফ দিব, জুলাই বিপ্লবের এ টু জেড, কারণ স্লাইডের মধ্যে সব দেওয়া সম্ভব হয় না, কিন্তু মূল যে রিসোর্সটা যেখান থেকে এই তথ্যগুলা কালেক্ট করা, সেইটা অনেক অনেক ইফেক্টিভ একটা ম্যাটেরিয়াল, সেটা আমি আপনাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ। চলেন আমরা শুরু করি। তাহলে আমরা আজকে যে টপিকটা আলোচনা করব, আমরা সবাই জানি যে টপিকটার নাম হচ্ছে জুলাই বিপ্লব। তো জুলাই বিপ্লবের প্রথমে আমরা যে স্লাইডটা এখানে পাচ্ছি সেটা হচ্ছে জুলাই বিপ্লবের যে আন্দোলনটা হয়, এই আন্দোলনটা 3টা পর্যায়ে বিভক্ত করা হয়। কয়টা পর্যায়? 3টা পর্যায়ে। প্রথমে একটা এমসিকিউ মাথায় রাখবেন, এমসিকিউ, জুলাই বিপ্লবটাকে 3টা পর্বে বিভক্ত করা হয়েছে। টোটাল আন্দোলনটাকে 3টা সেগমেন্টে বা 3টা স্টেটমেন্টে বিভক্ত করা হয়েছে। তো আমরা একটু দেখে নিই যে কোন ভাগে কি ধরনের কার্যকলাপ ছিল বা কি ধরনের আন্দোলন সংগঠিত হয়। তাহলে জুলাই আন্দোলন মূলত 3টি ধাপে পূর্ণতা পায়। জুলাই আন্দোলন মূলত কয়টা ধাপে পূর্ণতা পায়? 3টি ধাপে। যে এই কথাটা মাথায় রাখতে হবে, জুলাই আন্দোলন 3টি ধাপে পূর্ণতা পায়। এটা একটা এমসিকিউ। যদি প্রশ্ন আসে জুলাই আন্দোলন কয়টা ধাপে পূর্ণতা পায়, আপনাকে অ্যান্সার দিতে হবে 3টি ধাপে। জুলাই আন্দোলন কয়টি ধাপে পূর্ণতা পায়? 3টি ধাপে। তো সেই ধাপগুলা কি আমরা একটু দেখে নিব। প্রথম ধাপ হচ্ছে 5 জুন থেকে 14 জুলাই পর্যন্ত। 5 জুন থেকে 14 জুলাই পর্যন্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলন এবং বাংলা ব্লকেট কর্মসূচি। তাহলে আপনাকে প্রশ্ন করতে পারে যে বাংলা ব্লকেট কর্মসূচি কখন কখন সংগঠিত হয়? বাংলা ব্লকেট কর্মসূচি কখন সংগঠিত হয়? 5 জুন থেকে 14 জুলাই পর্যন্ত। মনে রাখবেন, 5 জুন থেকে 14 জুলাইয়ের মধ্যে বাংলা ব্লকেট কার্যক্রম কর্মসূচি পালিত হয়। 5 জুন থেকে 14 জুলাইয়ের মধ্যে বাংলা ব্লকেট কর্মসূচি পালিত হয়। এটা হচ্ছে আন্দোলনের প্রাথমিক পর্যায়। আর আন্দোলনটা কেন সংগঠিত হয়েছিল আমরা কম বেশি সবাই জানি, যে 2018 সালে বাংলাদেশ সরকার কর্তৃক কোটা বাতিল করা হয়েছিল, কিন্তু 2024 সালে হাইকোর্ট কর্তৃক ওই কোটাকে আবার পুনর্বহাল করা হয়। এরপরেই কিন্তু ছাত্র সমাজ আন্দোলনে নেমে যায়। তাহলে ইসের জুলাই আন্দোলনের মূল কারণটা হচ্ছে হাইকোর্ট থেকে কোটা যে বাতিল করা হয়েছিল সেই কোটাকে আবার পুনর্বহাল করা হয়। এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মাঠে নামে, তারপরে এটা সারা দেশে ধাপে ধাপে ছড়িয়ে পড়ে। তাহলে আমরা প্রথম যে বিষয়টা মনে রাখবো সেটা হচ্ছে যে আন্দোলনের প্রথম ধাপে রয়েছে হচ্ছে বাংলা ব্লকেট। এই বাংলা ব্লকেট কখন সংগঠিত হয়? 5 জুন থেকে 14 জুলাইয়ের মধ্যে বাংলা ব্লকেট সংগঠিত হয়।
আন্দোলনের দ্বিতীয় ধাপটা হচ্ছে ভাইয়া 15ই জুলাই থেকে 3 আগস্ট। এটা খুবই মোস্ট এবং ইম্পর্ট্যান্ট অংশ ছিল এটা। এই 15ই জুলাই থেকে 3 আগস্ট পর্যন্ত প্রচুর পরিমাণে সহিংসতা বৃদ্ধি পায়, ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। দেখেন এই যে ইন্টারনেট ব্লাক ডাউন করে দেওয়া হয় কখন? 15ই জুলাই থেকে 3 আগস্টের মধ্যে ইন্টারনেট কি করা হয়? বন্ধ করে দেওয়া হয়। তারপর কোটা সংস্কার আন্দোলন থেকে 9 দফাতে চলে আসে 15ই জুলাই থেকে 3 আগস্ট। তাহলে 15ই জুলাই থেকে 3 আগস্টের মধ্যে আমরা দুইটা কথা মাথায় রাখবো। একটা হচ্ছে 15ই জুলাই থেকে 3 আগস্টের মধ্যে ইন্টারনেট ব্ল্যাকডাউন করে দেওয়া হয়, আর 9 দফা দাবির কর্মসূচি চলে আসে। এই 9 দফা দাবির পরে 3 আগস্টের পরে চলে আসে 1 দফা দাবি, সেটা কি? সরকার পতনের দাবি, তাই না? সেটাই হচ্ছে যে তৃতীয় ধাপ। তৃতীয় ধাপ হচ্ছে 3 আগস্ট থেকে 5 আগস্ট, মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক, যে 1 দফা দাবি। এই 1 দফাটা দাবি কি ছিল? 1 দফাটা দাবি ছিল হচ্ছে সরকার পতন, সরকার পতন। তাহলে এই কথাটা আপনাদের মাথায় রাখতে হবে। পুরা জুলাই আন্দোলনটা 3টা ধাপে বিভক্ত করা হয়। প্রথম ধাপে হচ্ছে আন্দোলনটা শুরু হয় হচ্ছে হাইকোর্টের রায়ের মাধ্যমে, এবং সর্বশেষ ধাপে এসে সরকার পতনের মাধ্যমে জুলাই আন্দোলনটার পরিপূর্ণতা পায়। আপনারা যদি এই স্লাইডটা বুঝে থাকেন তাহলে একটু ক্লিয়ার লিখবেন, ক্লিয়ার লিখবেন, ক্লিয়ার। এই স্লাইডটা যদি আপনারা বুঝে থাকেন সবাই একটু ক্লিয়ার লিখে জানাবেন। প্রিয় ভাই বোনেরা, সবাই একটু ক্লিয়ার লিখে জানাবেন যে আপনারা এই স্লাইডটা বুঝলেন কিনা। এই স্লাইডের ভিতরে মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু টপিক আপনাদের মনে রাখতে হবে। সেটা হচ্ছে কি? জুলাই আন্দোলন মূলত 3টা ধাপে অনুষ্ঠিত হয়। প্রথম ধাপ হচ্ছে 5 জুন থেকে 14 জুলাই, এই সময় বাংলা ব্লকেট নামক কর্মসূচিতে চলে আসে। দ্বিতীয় ধাপটা হচ্ছে 15ই জুলাই থেকে 3 আগস্ট, এই সময় দুইটা ঘটনা ঘটে। একটা হচ্ছে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়, আর একটা হচ্ছে 9 দফা দাবি উত্থাপন করা হয়। এরপর হচ্ছে 3 আগস্ট থেকে 5 আগস্ট, সেখানে চলে আসে 1 দফা দাবি। আর 1 দফা দাবিটা কি? 1 দফা দাবি ছিল সরকার পতনের দাবি। এই স্লাইডটা আপনারা বুঝলেন কিনা সবাই একটু আমাকে জানাবেন, ক্লিয়ার লিখে জানাবেন। ক্লিয়ার যারা বুঝেছেন তারা ক্লিয়ার লিখে জানাবেন। সেই সাথে সম্ভব হলে একটা স্ক্রিনশট দিয়ে রাখেন, যদিও আমি আপনাদেরকে এই স্লাইডটা দিয়ে দিব। প্রিয় ভাই বোনেরা, আপনারা যদি একটু শেয়ার দেন, দেখেন অনেক শিক্ষার্থী, অনেক চাকরির প্রার্থী ভাই বোনেরা যুক্ত হতে পারছে। আমরা এরকম অনেক ইম্পর্টেন্ট টপিক দিয়ে আজকের ক্লাসটা তথ্যবহুল করবো ইনশাল্লাহ। হুমায়ুন কবির আলহামদুলিল্লাহ ক্লিয়ার, সবুজ হোসাইন ক্লিয়ার। হ্যাঁ, বাকি ভাইরা সবাই একটু লিখবেন প্লিজ। সুস্মিতা মল্লিক ক্লিয়ার। আচ্ছা, এমডি সাইফুল্লাহ ক্লিয়ার, অসংখ্য ধন্যবাদ সাইফুল্লাহ ভাই আপনাকে। হ্যাঁ, মেরুন হোসেন ক্লিয়ার। সবাই সবাই একটু যদি আপনারা কোঅপারেট করেন তাহলে কিন্তু আমরা সামনের দিকে আগাতে পারবো, ঠিক আছে? আপনারা যদি সবাই কোঅপারেট করেন তাহলে আমরা পরবর্তী স্লাইডগুলোতে যেতে পারবো ইনশাল্লাহ। সবাই সবাই একটু জানান প্লিজ। ওকে ওকে, চলেন। সবাই যেহেতু বলেছেন যে এটা আপনারা বুঝতে পেরেছেন, তাহলে আমরা পরবর্তী স্লাইডে যাই। পরবর্তী স্লাইড হচ্ছে জুলাই আন্দোলন আসলে কি। জুলাই আন্দোলন আসলে কি? জুলাই আন্দোলন কি এটা আমরা সবাই জানি, তারপরেও আমি রেখেছি স্লাইডে। জুলাই আন্দোলনটা হচ্ছে, দেখেন, জুলাই আন্দোলন হচ্ছে বলতে বাংলাদেশে 2024 সালের জুলাই মাসে বাংলাদেশে সংগঠিত সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে বলা হয় জুলাই আন্দোলন। তাহলে এই কোটা সংস্কার আন্দোলনের আরেকটা নাম হচ্ছে জুলাই বিপ্লব বা জুলাই আন্দোলন। এটা আমরা সবাই কম বেশি জানি। এখানে আমরা বেশি সময় স্টে করব না, আমরা গুরুত্বপূর্ণ টপিকে চলে যাব। এই যে জুলাই আন্দোলনের পটভূমি, জুলাই আন্দোলন কেন সংগঠিত হয় সেটার একটা সামারি কিন্তু আমরা এই অংশে আমরা পাবো। সেটা হচ্ছে কি, দেখেন 2018 সালে 2018 সালে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের পর সরকার কোটা বাতিল ঘোষণা করে। তাহলে যদি প্রশ্ন আসে যে কখন কোটা বাতিল করা হয়, 2018 সালে। মনে রাখবেন 2018 সালে কোটা প্রথা বাতিল করা হয়। 2018 সালে কোটা প্রথা বাতিল করা হয়। ওকে ফাইন, 2018 সালে কোটা বাতিল করা হলো। এরপর দেখেন 2024 সালে হাইকোর্ট পুনর্বহাল করে, কোটা পুনর্বহাল করে। তার মানে 2018 সালে কোটা বাদ দেওয়া হয়, 2024 সালে হাইকোর্ট আবার কোটাটাকে নিয়ে আসে, কোটাটাকে কি করে? পুনর্বহাল করে।
এখন যেহেতু কোটা পুনর্বহাল করে, ফলে বাংলাদেশে অসংখ্য বেকার ভাই বোনেরা রয়েছে যারা প্রকৃত মেধা দিয়ে চাকরিটা পাচ্ছে না কোটার জন্য, তারা আন্দোলনে নেমে পড়ে। এটাই হচ্ছে মূলত কোটা আন্দোলনের পটভূমি। 2018 সালে কোটা বাতিল করা হয়, 2024 সালে সেটাকে আবার পুনর্বহাল করা হয়। এটার নামই হচ্ছে ভাইয়া জুলাই আন্দোলন। আশা করি আপনারা এগুলো বুঝতে পেরেছেন। আমরা সামনের দিকে আগাই। আচ্ছা, জুলাই আন্দোলনের মূল দাবি, প্রতিটা আন্দোলনে কিন্তু মানুষের একটা দাবি থাকে, প্রাণের দাবি থাকে, মানুষের দাবি থাকে। তো জুলাই আন্দোলনের মূল দাবিটা কি সেটা আমাদেরকে জানতে হবে। দেখেন, সরকারি চাকরিতে অযৌক্তিক কোটা বাতিল, মেধার ভিত্তিতে নিয়োগ ব্যবস্থা নিশ্চিত করতে হবে, মুক্তিযোদ্ধা কোটা সংস্কারের যৌক্তিক পর্যায়ে আনা। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে যারা কোটা আন্দোলনের মানে কোটা আন্দোলন করেছে তারা কিন্তু বলে নাই যে মুক্তিযুদ্ধ কোটা বাদ দিয়ে দিতে হবে, তারা বলেছে মুক্তিযোদ্ধা কোটাকে যৌক্তিক পর্যায়ে নিয়ে আসতে হবে, সেখানে অল্প পার্সেন্টে যদি হয় তাহলে সব থেকে ভালো হয়, এমন একটা ব্যাপার। আবার সব নাগরিকের জন্য সমান সুযোগ সুবিধা। এই হচ্ছে জুলাই আন্দোলনের মূল দাবি। জুলাই আন্দোলনের মূল দাবি কি ছিল? জুলাই আন্দোলনের মূল দাবি ছিল হচ্ছে কোটা বাতিল করতে হবে, মুক্তিযোদ্ধা কোটাকে সীমিত করে নিয়ে আসতে হবে এবং যৌক্তিক পর্যায়ে নিয়ে আসতে হবে। আর একটা দাবি ছিল হচ্ছে সমতা, মেধার ভিত্তিতে যার মেধা ভালো সে ভালো চাকরি করবে, যার মেধা কম সে একটু দুর্বল চাকরি করবে। জাস্ট এতটুকু। তো প্রিয় ভাই বোনেরা, এই স্লাইডটা আপনারা বুঝলেন কিনা সবাই একটু জানাবেন। জুলাই আন্দোলনের মূল দাবি, যদি এই স্লাইডটা পর্যন্ত আপনারা বুঝে থাকেন তাহলে লিখবেন ক্লিয়ার। ক্লিয়ার। জুলাই আন্দোলনের মূল দাবি কি ছিল? জুলাই আন্দোলনের মূল দাবি ছিল হচ্ছে অযৌক্তিক কোটা বাতিল করতে হবে, মেধার ভিত্তিতে নিয়োগের ব্যবস্থা করতে হবে, মুক্তিযোদ্ধা কোটা সংস্কার করে যৌক্তিক পর্যায়ে নিয়ে আসতে হবে এবং সমতা, সমতা যেটাকে বলা হয়, সমান সুযোগ সুবিধা দিতে হবে। সবাই একটু জানাবেন। এম জেড রহমান, মিতু ক্লিয়ার, আনোয়ার হুসাইন ধন্যবাদ ভাইয়া। সবাই একটু জানান প্লিজ, সবাই জানান যে এই স্লাইডটা আপনারা ঠিক মতো বুঝলেন কিনা। জুবায়েদ সবার আগে কমেন্ট করেছেন ভাইয়া ক্লিয়ার। আপনারা একটু কোঅপারেট করবেন ভাই, আপনারা তো ছোট না, আপনারা অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন, আপনারা একটা চাকরির জন্য প্রস্তুত হয়ে গেছেন, এখন আপনাদের তো আসলে অত কিছু বলার প্রয়োজন হয় না। আপনারা একটু কোঅপারেট করলে একটু সুন্দর হয়। হ্যাঁ, আপনারা একটু কোঅপারেট করলে জিনিসটা সুন্দর হয়। এমডি মাইদুল ইসলাম ক্লিয়ার, তামিম ইকবাল ক্লিয়ার, মেহরুন হুসাইন ক্লিয়ার। হ্যাঁ, বাকিরা একটু জানান প্লিজ, বাকিরা একটু জানাবেন প্লিজ। চলেন তাহলে আমরা সামনে আগাই। আমরা জানলাম কি? আমরা জানলাম হচ্ছে কোটা আন্দোলনের মূল দাবি, অর্থাৎ আন্দোলন যারা করেছিল তাদের দাবিটা কি ছিল আমরা সেটা জানলাম। তো এবার চলেন আমরা পরবর্তী স্লাইডে দেখব। পরবর্তী স্লাইডে আমরা গুরুত্বপূর্ণ কিছু দেখব। জুলাই আন্দোলনের নেতৃত্ব। জুলাই আন্দোলনের নেতৃত্ব কারা দিয়েছে? দেখেন, প্রধানত নেতৃত্ব দিয়েছে হচ্ছে সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কারা? সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দেখেন, অনেক সময় দেখবেন যে বিভিন্ন সময়ের বিভিন্ন বিপ্লব হয়, হ্যাঁ, সেখানে আন্দোলন হয়, শ্রমিক আন্দোলন, কৃষক আন্দোলন বা এরকম বিভিন্ন পর্যায়ের আন্দোলন। এই আন্দোলনটা, জুলাইয়ের আন্দোলনটায় অংশগ্রহণ করেছিল বা আন্দোলনকারী কারা ছিল? তারা ছিল হচ্ছে বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছাত্র সংগঠন ব্যতীত সাধারণ শিক্ষার্থী প্ল্যাটফর্ম, মানে সারা দেশে প্রতিটা ইউনিভার্সিটিতে ছাত্র সংগঠন আছে, বিভিন্ন নামে ছাত্র সংগঠন আছে। এই সংগঠনগুলো তো ছিলই, সাথে করে সাধারণ শিক্ষার্থী যারা কোনো সংগঠনের সাথে যুক্ত না তারাও কিন্তু আন্দোলনে নেমে পড়ে। একটা পর্যায়ে গিয়ে সব দল বল নিরপেক্ষতা এবং স্বতঃস্ফূর্তভাবে বাংলাদেশের প্রতিটা নাগরিক, সচেতন নাগরিকই এই আন্দোলনে নেমে পড়ে, এ আমরা সবাই জানি। ওকে, তো এরপর আসেন, এরপর আমরা জানবো হচ্ছে আন্দোলনের সময়কাল। জুলাই আন্দোলনটা কবে শুরু হয়, কি দেখি বিষয়, এগুলো আমরা জানবো। জুলাই আন্দোলন শুরু হয় হচ্ছে জুলাই 24 সালের জুলাই মাসে। তীব্রতা বৃদ্ধি পাচ্ছে জুলাইয়ের মধ্যভাগে এবং গুরুত্বপূর্ণ মোড় নেয় হচ্ছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের শুনানির পরে। তো এটা আমরা জেনে নিব। এই স্লাইডটা জাস্ট, এটা আমরা সবাই কম বেশি জানি যে জুলাই 2024 এবং তীব্রতা বৃদ্ধি পায় মাঝামাঝি, এগুলা অতটা ইম্পর্টেন্ট না, আমরা সামনের দিকে আগাই। জুলাই আন্দোলনের প্রধান কর্মসূচি। জুলাই আন্দোলনে যে কর্মসূচিগুলো ছিল সেগুলা কি কি আমরা একটু দেখে নিই। শান্তিপূর্ণভাবে বিক্ষোভ,
ক্লাস এবং পরীক্ষা বর্জন, শাহবাগ টিএসসি ক্যাম্পাস কেন্দ্রিক সমাবেশ, দেশব্যাপী সংহতি কর্মসূচি। মানে এটা ছিল হচ্ছে মূল কার্যক্রম, কিন্তু যখন প্রতিপক্ষ বা সরকার পক্ষের লোকজন যখন চড়াও হয়ে পড়ে আন্দোলনকারীদের উপর, তখন কিন্তু এটার মানে মোড়টা ঘুরে যায়। তখন এই আন্দোলনটা এই সীমিত পর্যায়ে থাকে না, তখন এটা সহিংসত পর্যায়ে চলে যায়। আচ্ছা, এটা বাদ, এগুলা দরকার নেই ভাইয়া, এগুলা সিম্পল ব্যাপার। আমরা চলে আসলাম গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট টপিকে। এটা কিন্তু ইম্পর্ট্যান্ট টপিক, এখান থেকে প্রশ্ন আসবে, ইম্পর্ট্যান্ট, এগুলা থেকে প্রশ্ন আসবে। তো এখানে দেখেন শহীদদের বীরত্বগাথা গুরুত্বপূর্ণ নাম। আমরা সবার আগে জানবো হচ্ছে আবু সাইদ। আবু সাইদের হোম ডিস্ট্রিক্ট হচ্ছে রংপুর। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন। তাহলে আবু সাইদ তার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে রংপুর, তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন, এতটুকু মনে রাখবেন শুধুমাত্র। এবং শিক্ষার্থী ছিলেন। 16ই জুলাই পুলিশের সামনে বুক পেতে দেয়। তাহলে আবু সাইদ শহীদ হয় কখন? আবু সাইদ শহীদ হয় হচ্ছে 16ই জুলাই। আবু সাইদ শহীদ হয় কখন ভাইয়া? আবু সাইদ শহীদ হয় হচ্ছে 16ই জুলাই। তো এখান থেকে যে জিনিসটা মাথায় রাখবেন সেটা হচ্ছে আবু সাইদ কোন বিভাগের শিক্ষার্থী ছিলেন? আবু সাইদ ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন। আবু সাইদ কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন? বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। আবু সাইদের হোম ডিস্ট্রিক্ট কোনটা ছিল? রংপুর। আবু সাইদ কবে শহীদ হন? 16ই জুলাই পুলিশের গুলিতে শহীদ হন। আচ্ছা, এরপরে আমরা জানবো হচ্ছে মীর মাহফুজুর রহমান মুগ্ধ। মীর মাহফুজুর রহমান মুগ্ধ 28শে জুলাই উত্তরার আজমপুরে আন্দোলনকারীদের পানি ও বিস্কুট দেওয়ার সময় মাথায় গুলিবিদ্ধ হয়। কোথায়? মাথায় গুলিবিদ্ধ হয়। তিনি বিইউপির ছাত্র ছিলেন এবং তিনি একজন ফ্রিল্যান্সার ছিলেন। জাস্ট এখান থেকে এদের ক্যারেক্টার থেকে কিন্তু প্রশ্ন আসে। এবং বিগত বছরগুলোর প্রশ্ন যদি আপনারা দেখেন, সরি বিগত বছর না, মানে বিগত কয়েকটা পরীক্ষার প্রশ্ন যদি আপনারা দেখেন, সেখানে এগুলো আপনারা পাবেন। তাহলে এই মীর মাহফুজুর রহমান মুগ্ধ সম্পর্কে আমরা যেটা জানবো, মীর মাহফুজুর রহমান মুগ্ধ 16ই জুলাই শহীদ হন এবং তিনি বিইউপি বা বাংলাদেশ প্রফেশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলেন এবং তিনি একজন ফ্রিল্যান্সার ও স্কাউট ছিলেন। শুধু ফ্রিল্যান্সার না, তিনি একজন স্কাউট ছিলেন। তিনি একজন স্কাউটও ছিলেন। আমরা সব জুলাইয়ের শহীদদের সম্পর্কে জানতে পারবো না বা জানার দরকার হয় না। আমরা 3 থেকে 4 জন জুলাই শহীদদের সম্পর্কে জানলেই হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমরা ইতিমধ্যে জেনেছি আবু সাইদ, আমরা জানলাম মীর মুগ্ধ, এরপর হচ্ছে ফারহান ফায়াজ ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থী, যিনি 18ই জুলাই শহীদ হন। এই 18ই জুলাই কিন্তু মীর মাহফুজুর রহমান মুগ্ধ শহীদ হয় হচ্ছে 18ই জুলাই। ওকে, এগুলা এতটাই না, আমরা একটু সামনের দিকে আগাই। পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ টপিকে আমরা চলে এসেছি। এই টপিকগুলো গুরুত্বপূর্ণ, একটা লেকচারের ভিতরে প্রতিটা টপিক কিন্তু গুরুত্বপূর্ণ থাকে না। গুরুত্বপূর্ণ টপিকগুলো বোঝার আগের কিছু টপিক আমাদের আলোচনা করতে হয়, যেটা আমরা আলোচনা করেছি। হ্যাঁ, প্রথম শহীদ হচ্ছে, আচ্ছা দেখেন, জুলাই বিপ্লব জাদুঘর, এই যে 5ই আগস্টের স্মৃতি রক্ষার্থে প্রধানমন্ত্রী মানে পলাতক প্রধানমন্ত্রীর যে বাসভবন বা গণভবন, সেই গণভবনটাকে কি করা হয়? জুলাই বিপ্লব জাদুঘরে রূপান্তর করার ঘোষণা দেওয়া হয়। তার মানে 5ই আগস্টের স্মৃতি রক্ষার্থে গণভবনকে জুলাই আন্দোলনের কি করা হয়? জাদুঘর হিসেবে ঘোষণা দেওয়া হয়। তারপর হচ্ছে ফাউন্ডেশন, দেখেন শহীদ ও আহতদের সহযোগিতা করার জন্য এই যে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন নামে একটা ফাউন্ডেশন তৈরি করা হয়। এই ফাউন্ডেশনের সম্পাদক হচ্ছে সার্জিস আলম। তাহলে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সম্পাদক কে? সম্পাদক হচ্ছে সার্জিস আলম। মাথায় রাখবেন, জুলাইয়ের শহীদ এবং আহতদের স্মরণে বা তাদের উন্নয়নে একটা ফাউন্ডেশন তৈরি করা হয়। এই ফাউন্ডেশনটার নাম হচ্ছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের সম্পাদক হচ্ছে সার্জিস আলম। আশা করছি ভাইয়েরা আপনারা বুঝতে পেরেছেন। আমরা একটু সামনের দিকে যাই, সামনের দিকে গেলে আরো অনেক ইম্পর্টেন্ট টপিক গুলো আমরা পেয়ে যাব। এই জায়গা থেকে অনেক ইম্পর্টেন্ট টপিক আমাদের জানতে হবে এবং আসবে। স্ক্রিনে থাকা ব্যক্তিটাকে আমরা কম বেশি সবাই চিনি,
এই ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনূস। এই ব্যক্তি কে? এই ব্যক্তি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই আন্দোলনের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্পর্ক একটা খুবই গভীর একটা সম্পর্ক, সেটা নিয়ে আমরা আলোচনা করব। 5 আগস্ট যখন প্রাক্তন প্রধানমন্ত্রী দেশ ত্যাগ করে অন্য জায়গায় চলে যায়, 6 আগস্ট বাংলাদেশে কোনো সরকার ছিল না, সরকারবিহীন একটা দেশ ছিল একদিনের জন্য। পরবর্তীতে 8 জুলাই, কখন? 8 জুলাই ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে প্রধান উপদেষ্টা হিসেবে আসেন। যখন তিনি প্রধান উপদেষ্টা হিসেবে আসেন তখন তিনি ফ্রান্সে অবস্থান করছিলেন অলিম্পিক গেমসের জন্য। তো চলেন আমরা একটু বিস্তারিত সামনের দিকে গেলে আরো জানতে পারবো। যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস একজন জুলাই এবং দেশ বিদেশে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, তার সম্পর্কে আমাদের একটু জানতে হবে। তো প্রথমত হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্ম 28 জুন 1940 সালে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে। এক লাইনের ভিতরে অনেক ইনফরমেশন। ডক্টর মোহাম্মদ ইউনূস 28 জুন 1940 সালে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি প্রতিষ্ঠাতা বা কি প্রতিষ্ঠান করেন দেখেন, 1976 সালে জোবরা গ্রামে পরীক্ষামূলকভাবে ক্ষুদ্র ঋণ প্রকল্প শুরু করেন, যা 1983 সালে পূর্ণাঙ্গভাবে গ্রামীণ ব্যাংক নাম করে আত্মপ্রকাশ করে। তাহলে এই দুইটা জিনিস আপনার মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস 1976 সালে জোবরা গ্রামে ক্ষুদ্র ঋণ কর্মসূচি চালু করে। এই ধারাবাহিকতায় তিনি 1983 সালে গ্রামীণ ব্যাংক নামক পূর্ণাঙ্গ একটা প্রতিষ্ঠান রূপদান করে। এরপর হচ্ছে 2006 সালে তিনি শান্তিতে নোবেল বিজয়ী হন। তাহলে আমরা একটু ভালোভাবে দেখে নিই। 2006 সালে দারিদ্র্য বিমোচনের অবদানের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস এবং গ্রামীণ ব্যাংক যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করে। তাহলে এখান থেকে আমরা যেটা মনে রাখবো, 1940 সালে ডক্টর মোহাম্মদ ইউনূস চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। 1976 সালে তিনি জোবরা গ্রামে ক্ষুদ্র ঋণ কর্মসূচি চালু করেন। এই ক্ষুদ্র ঋণ কর্মসূচির ফলস্বরূপ তিনি 1983 সালে গ্রামীণ ব্যাংক নামক একটি প্রতিষ্ঠা করেন। ডক্টর মোহাম্মদ ইউনূস 2006 সালে শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূস না, গ্রামীণ ব্যাংক এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। এরপর অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে দায়িত্ব গ্রহণ করে 8 আগস্ট 2024 সাল। 8 আগস্ট 2024 সাল ডক্টর মোহাম্মদ ইউনূসের কয়েকটি গুরুত্বপূর্ণ বই রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে ব্যাংকার টু দ্য পোর, দারিদ্র্যহীন বিশ্বের অভিমুখে। তারপর হচ্ছে বিল্ডিং সোশ্যাল বিজনেস, আর একটা হচ্ছে ওয়ার্ল্ড অফ 30। এই 3টি গ্রন্থ বা 3টি বই ডক্টর মোহাম্মদ ইউনূসের লেখা। ওকে, তো এই ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে আপনারা বুঝলেন কিনা বা কতটুকু কি হলো আপনারা একটু কমেন্টের মাধ্যমে জানান। যদি ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে এই তথ্যগুলো আপনি বুঝে থাকেন আগে বা এখন, তাহলে এখানে লেখেন ক্লিয়ার। তাহলে কি লিখবেন? ক্লিয়ার লিখবেন। এগুলো আপনারা কম বেশি আগে থেকে জানেন। হ্যাঁ, এগুলো আপনারা কম বেশি আগে থেকে জানেন। ধরেন আরেকবার ঝালাই হচ্ছে, আসলে নতুন কি তথ্য দিব ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে। তো এগুলো আমরা কম বেশি জানি, কিন্তু আরেকবার পড়লে কি হবে, এটা আপনার ঝালাই হয়ে যাবে, জিনিসটা চর্চা হয়ে যাবে। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্ম হচ্ছে 28 জুন 1940 সালে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে। ব্যাস, তার জন্ম শেষ। এরপর হচ্ছে তিনি 1976 সালে জোবরা গ্রামে ক্ষুদ্র ঋণ কর্মসূচি চালু করেন এবং 1983 সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন। এরপর হচ্ছে 2006 সালে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং গ্রামীণ ব্যাংক যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে। তিনি হচ্ছে দ্বিতীয় বাঙালি হিসেবে নোবেল পান। আচ্ছা, তো আমরা এটা বুঝতে পারলাম। ওকে, ফাইন। লিমা আক্তার চুমকি, জুবায়েদ, তামিম ইকবাল, মোহাম্মদ হুমায়ুন। হ্যাঁ ভাইয়ারা, একটু সবাই জানান যে আপনারা বুঝলেন কিনা, তাহলে আমরা একটু সামনের দিকে আগাবো। ওকে, ফাইন।
ধন্যবাদ আপনাদেরকে। চলেন আমরা সামনের দিকে আগাই। এই ক্লাস শেষেই কিন্তু স্লাইডটা আপনাদেরকে আমরা দিয়ে দিব। আচ্ছা, তো এটা একটু দেখেন, অন্তর্বর্তীকালীন সরকার 2024-এর বিস্তারিত। অন্তর্বর্তীকালীন সরকার ছিল হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি 8 আগস্ট 2024 সালে কি করেন, ক্ষমতা গ্রহণ করেন এবং স্থান হচ্ছে বঙ্গভবনের দরবার হল। ডক্টর মোহাম্মদ ইউনূস বঙ্গভবনের দরবার হলে 8 আগস্ট প্রধান উপদেষ্টা হিসেবে যোগদান করেন। তিনি শপথ পাঠ করেন। শপথ পাঠ করান মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। এখানে একটা কথা মাথায় রাখতে হবে, একটা প্রশ্ন প্রায় আসে এবং আমি দেখেছি ইয়েতে আগের প্রশ্ন, সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে শপথ পাঠ করান কে? ডক্টর মোহাম্মদ ইউনূসকে শপথ পাঠ করান কে? অ্যান্সার কি হবে? রাষ্ট্রপতি। অ্যান্সার কি হবে ভাইয়া? রাষ্ট্রপতি। কে হবে অ্যান্সার? রাষ্ট্রপতি। প্রধান উপদেষ্টা, আচ্ছা এগুলো আমরা জানি, এগুলো আমরা দরকার নাই, এগুলো সম্পর্কে আমরা জানি। এই যে নোবেল বিজয়ী সম্পর্কে আমরা জানি, দরকার নেই। শুধু এখান থেকে এই 3টা লাইন মনে রাখবেন। 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা গ্রহণ করে। তার ক্ষমতা গ্রহণের স্থান হচ্ছে বঙ্গভবনের দরবার হল। আর শপথ পাঠ করান হচ্ছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। আচ্ছা, ধীরে ধীরে মোস্ট ইম্পর্টেন্ট টপিক গুলো আসবে, আমরা এখান থেকে দেখে নিই। দেখেন, সরকারের বিশেষত্ব। এই সরকার প্রথমবারের মতো 2 জন ছাত্র প্রতিনিধি, কয়জন? 2 জন ছাত্র প্রতিনিধি উপদেষ্টা হিসেবে স্থান পেয়েছেন হচ্ছে নাহিদুল ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এটি কোনো নির্দিষ্ট মেয়াদের জন্য নয়, বরং রাষ্ট্রকে সংস্কারের লক্ষ্যে এই সরকারটা গঠন করা হয়। যদি প্রশ্ন করা হয় যে অন্তর্বর্তীকালীন সরকারের কাজ কি, অন্তর্বর্তী সরকারের কাজ ছিল হচ্ছে রাষ্ট্রকে সংস্কার করা। কি কাজ ছিল? রাষ্ট্রকে সংস্কার করা। ডক্টর মোহাম্মদ ইউনূস শপথ নেওয়ার আগে তিনি অলিম্পিক উপলক্ষে ফ্রান্সের প্যারিসে অবস্থান করছিলেন। কোথায়? ফ্রান্সের প্যারিসে অবস্থান করছিলেন তিনি অলিম্পিক উপলক্ষে ফ্রান্সের প্যারিসে অবস্থান করছিলেন। আশা করছি এগুলো আপনারা আগে থেকে কম বেশি জানেন এবং এগুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার আসেন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় এবং বিভাগ। ডক্টর মোহাম্মদ ইউনূস যে দায়িত্ব পালন করেছেন, এই যে মন্ত্রী পরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয় সহ গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয় তিনি নিজে হাতে কন্ট্রোল করেছেন। এরপর হচ্ছে নাহিদুল ইসলাম ডাক ও টেলিযোগাযোগ, তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় দেখাশোনা করেছেন। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় দেখাশোনা করেছেন। ডক্টর আসিফ নজরুল আইন উপদেষ্টা, বিচার, সংসদ বিষয়ক মন্ত্রণালয় দেখাশোনা করেছেন। যেহেতু লোক সংখ্যা কম, তাই এক একজনে কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছিলেন। এগুলো আমরা সবাই কম বেশি জানি, আমরা এখানে বেশি সময় নষ্ট করব না। আচ্ছা, এই জায়গায় এই স্লাইডটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। রাষ্ট্র সংস্কার কমিশন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এটি। অর্থাৎ যখন ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার হন, তখন 10টি সংস্কার কাজের জন্য গুরুত্বপূর্ণ কমিশন তৈরি করেন। 10টি কমিশন তৈরি করেন। কয়টি কমিশন? 10টি কমিশন। দেখেন, সংবিধান সংস্কার কমিশন, সংস্কার কমিশনের প্রধান হচ্ছে অধ্যাপক আলী রিয়াজ। মনে রাখবেন, সংবিধান সংস্কার কমিশনের প্রধান হচ্ছে অধ্যাপক আলী রিয়াজ। তারপর হচ্ছে নির্বাচন সংস্কার কমিশনার হচ্ছে ডক্টর বদিউল আলম মজুমদার। এই পেজটা আপনাদের 100% মুখস্থ করতে হবে, কোনো ওয়ে নাই। এখান থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি, কারণ যে আগের পরীক্ষাগুলোতে এখান থেকে অনেক প্রশ্ন এসেছে। ঠিক আছে। পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান হচ্ছে সরফরাজ হোসেন। তারপর বিচার বিভাগ সংস্কারের কমিশনার হচ্ছে বিচারপতি শাহ আবু নাইম মমিনুর রহমান। তারপর দুর্নীতি দমন কমিশন বা দুদকের প্রধান হচ্ছে ডক্টর ইফতেখারুজ্জামান। জন প্রশাসন সরকার সংস্কার কমিশনার হচ্ছে আব্দুল মুঈদ চৌধুরী। স্বাস্থ্য খাত সংস্কার কমিশন হচ্ছে অধ্যাপক A.K. আজাদ খান। গণমাধ্যম সংস্কার কমিশন হচ্ছে কামাল আহমেদ। তারপর শ্রম সংস্কার কমিশন হচ্ছে সৈয়দ সুলতান তাজউদ্দিন আহমেদ। নারী বিষয়ক সংস্কার কমিশন হচ্ছে শিরিন হক। এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। বিচার বিভাগটা খুবই গুরুত্বপূর্ণ, এগুলো আপনারা মনে রাখবেন।
জনপ্রশাসন খাতটা গুরুত্বপূর্ণ। এই যে যে কয়টা লাল দাগ দিয়েছি এগুলো আপনারা একটু মাথায় রাখবেন। এই স্লাইডটা আপনারা একটু স্ক্রিনশট দিয়ে রাখেন, আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। হ্যাঁ, স্ক্রিনশট দেয়া হলে ডান লেখেন, ডান লেখেন। স্ক্রিনশট দেয়া হলে ডান লিখে একটু জানান যে এই স্লাইডটা আপনারা স্ক্রিনশট দিচ্ছেন কিনা। তাহলে অন্তর্বর্তী কালীন সরকারের আচ্ছা, সবাই একটু আমাকে জানান যে এটা আপনারা স্ক্রিনশট দিচ্ছেন কিনা। আমি যদিও স্লাইড দিয়ে দিব ভাইয়া, এই পিডিএফটা আমি দিয়ে দিব, তারপরেও আমি চাই যে এটা আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন। আমি একটু সরে দাঁড়াই, আপনারা একটু স্ক্রিনশট দিয়ে আমাকে জানান। ধন্যবাদ, ধন্যবাদ লিমা আক্তার চুমকি, হুমায়ুন কবির, তামিম ইকবাল। আপনারা আপনাদের কি রেগুলার স্টুডেন্ট, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভাইরা। চলেন সামনের দিকে আগাই। এগুলা খুবই সহজ টপিক। এবার আপনাদের কাজ, আমি কোনো কাজ করব না। এতক্ষণ বক বক করে যা যা পড়ালাম, এতক্ষণ বক বক করে যা যা পড়ালাম, এখন আপনাদের কাছ থেকে সেগুলা সুদে আসলে উঠাই নিব। দেখি সবার আগে কে আনসার করতে পারে এটা। সবার আগে আনসারটা কে দিতে পারে? জুলাই আন্দোলন 2024 কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? জুলাই আন্দোলন 2024 কোন বিষয়ের সাথে সম্পর্কিত? অ্যান্সার কি হবে? অ্যান্সার কি ক হবে, নাকি খ হবে, গ হবে, নাকি ঘ হবে? বলেন তো অ্যান্সার কি হবে? জুলাই আন্দোলন 2024 কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? দেখি সবার আগে কে অ্যান্সার দিতে পারে। সাজ্জাদুর রহমান রবিন সবার আগে অ্যান্সার দিয়েছে খ। সাজ্জাদুর রহমান রবিন অ্যান্সার দিয়েছে খ। দেখি বাকিরা কই, বাকিরা অ্যান্সার দেন। বাকিরা ডান লিখতে লিখতেই টাইম শেষ, অ্যান্সার কখন দিবেন? লিমা আক্তার চুমকি অ্যান্সার দিয়েছেন খ। তারপর জুবায়েদ অ্যান্সার দিয়েছেন খ, মানে 2। আশিকুজ্জামান রুস্তম অ্যান্সার দিয়েছেন খ। আব্দুল্লাহ আল মামুন রাদ অ্যান্সার দিয়েছেন খ। প্রায় 50 জনের মতন আছেন, কিন্তু সবাই অ্যান্সার দিচ্ছেন না। ঘটনা কি? এগুলা কি আপনারা পারেন না? ওকে, তাহলে চলেন আমরা একটি অ্যান্সারটা দেখে নিই যে আসলে অ্যান্সার কোনটা। আসলে অ্যান্সার হচ্ছে খ। জুলাই আন্দোলন 2024 কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? দ্রব্যমূল্য বৃদ্ধি নয়, নির্বাচন সংস্কার নয়, শিক্ষা কারিকুলাম নয়, কোটা সংস্কার। আচ্ছা, পরবর্তীটা দেখি আমরা। জুলাই আন্দোলনের মূল অংশগ্রহণকারী কারা ছিলেন? শ্রমিক, শ্রমিক, শিক্ষক, শিক্ষার্থী, নাকি কৃষক? জুলাই আন্দোলনের মূল অংশগ্রহণকারী কারা ছিলেন? এগুলো সহজ মনে হচ্ছে, একটু পরে আসবে, একটু পরে আসবে। দেখি আপনারা কয়টা পারেন অ্যান্সার দিতে। ধরেন আমি আপনাদেরকে 25 নম্বরের একটা পরীক্ষা নিচ্ছি, দেখি কে সব থেকে বেশি অ্যান্সার করতে পারে। কে সব থেকে বেশি অ্যান্সার করতে পারে নোট করে রাখবেন যে আপনি এটা সঠিক অ্যান্সার হয়েছে। আপনারা অ্যান্সার বলার পর আমি এটা সঠিক অ্যান্সার দেখাবো, তারপর আপনারা গুনে রাখবেন যে কার কয়টা সঠিক হলো। আমি 25 মার্কের একটা টেস্ট নিচ্ছি, ঠিক আছে? টেস্ট, 25 মার্কের টেস্ট এখন। হ্যাঁ, তো আমরা একটা অলরেডি করে ফেলেছি। কোশ্চেন নাম্বার 2, জুলাই আন্দোলনের মূল অংশগ্রহণকারী কারা ছিলেন? শ্রমিক, শিক্ষক, শিক্ষার্থী, নাকি কৃষক? হ্যাঁ, সবাই আনসার দিচ্ছে গ। তার মানে ঘটনা কি? হাম তুম লে লি। অ্যান্সার সি দিচ্ছে তামিম ইকবাল, আব্দুল বারী, হুমায়ুন কবির, সুস্মিতা মল্লিক। সবাই থেকে আনসার গ দিচ্ছে। ঘটনা কি? তাহলে চলেন আমরা একটা অ্যান্সারটা দেখি যে অ্যান্সারটা আসলে কি হবে। অ্যান্সারটা হচ্ছে গ, শিক্ষার্থী। সবার অ্যান্সার সঠিক হয়েছে। এবার চলেন 2024 সালে জুলাই আন্দোলন তাৎক্ষণিক কারণ কি? এইটা আপনারা কেউ পারবেন না। কোটা বাতিল, নতুন কোটা চালু, হাইকোর্টের রায়, নাকি সংসদ আইন? দেখি এইটা কিন্তু পারা মনে হয় না যে এটা আপনারা পারবেন। আমি বলছি যে 25 নম্বরের একটা পরীক্ষা নিচ্ছি আপনাদের। 25 নম্বরের একটা পরীক্ষা চলছে। কোশ্চেন নাম্বার 3, কোটা 2024 সালের জুলাই আন্দোলনের তাৎক্ষণিক কারণ কি, মানে কি কারণে এটা শুরু হলো? কোশ্চেন নাম্বার 3, কোটা বাতিলের জন্য, নতুন কোটা চালু করার জন্য, হাইকোর্টের রায়, নাকি সংসদ আইনের জন্য?
এইটা অ্যান্সার দিতে পারবেন না আমার মনে হয় কেউ, কনফিউশন হয়ে যাবে আমি জানি এখানে। শাহিনুর রহমান অ্যান্সার করেছেন ক, এমডি আশিকুর রুস্তম ক, লিমা আক্তার চুমকি ক, সিদ্দিকা আক্তার ক, এমডি জোবায়েদ এক, শহীদুল ইসলাম, সাজ্জাদুর রহমান গ হবে, সাজ্জাদুর রহমান লিখেছে গ হবে, শহীদুল ইসলাম লিখেছে গ হবে, আর বাকি সবাই লিখেছে ক হবে। আসলে হবে কি? তামিম ইকবাল লিখেছে আহ, গ হবে, সুস্মিতা মল্লিক লিখেছে হচ্ছে ক হবে। চলেন অ্যান্সারটা দেখি, অ্যান্সারটা দেখলে আপনারা বুঝতে পারবেন কি হবে। আমি একটু আগে বলেছিলাম ভাইয়া যে 2024 সালে কোটা আন্দোলনটা কেন হয়, কারণ হাইকোর্ট ওই কোটাটাকে পুনর্বহাল করে, এর পরিপ্রেক্ষিতেই কিন্তু আন্দোলনটা শুরু হয়। হ্যাঁ, আপনারা অ্যান্সার করেছেন যে কোটা বাতিল। এই কোটা বাতিল হয়েছিল 2018 সালে, আর 2024 সালে কি করলো, হাইকোর্ট আবার সেই কোটাটাকে পুনর্বহাল করে দিল, এবার আন্দোলন শুরু হয়ে গেল। ঠিক আছে, তাহলে হাইকোর্টের রায়ের এগেনস্টে এই আন্দোলনটা শুরু হয়। কোশ্চেন নাম্বার থ্রি, আন্দোলনটি কোন মাসে সংগঠিত হয়? এটা সবাই পারবেন আমি জানি, এটা আর আমরা স্টে করব না। আর আন্দোলনটি কোন মাসে, তারপরে দেখি কে বলতে পারেন, জুন, জুলাই, আগস্ট নাকি সেপ্টেম্বর? জুলাই আন্দোলন কোন মাসে সংগঠিত হয়েছিল বলেন তো? এটা সবাই পারবেন, এটা আমি জানি, এটাতে আমরা সবার জন্য কমন মার্ক। হ্যাঁ, সবার জন্য এটা কমন মার্ক, জুলাই মাসে। আচ্ছা, আন্দোলনের অন্যতম প্রধান দাবি কোনটি? চাকরির বয়স বাড়ানো, মেধার ভিত্তিতে নিয়োগ, বেতন বৃদ্ধি নাকি নিয়োগ পরীক্ষা বাতিল? বলেন তো এটার অ্যান্সার কি হবে? ক হবে, খ হবে নাকি গ হবে নাকি ঘ হবে? এইটা পারা মানে কঠিন হয়ে যাবে আপনাদের জন্য। আন্দোলনের প্রধান দাবি কোনটি? কোশ্চেন নাম্বার 5 আউট অফ 25। কোশ্চেন নাম্বার 5 আউট অফ 25। এই 25টা কোশ্চেনের পরে আমি আপনাদের কাছ থেকে জানতে চাইবো যে কে কয়টা সঠিক অ্যান্সার করেছেন। কোশ্চেন নাম্বার 5 অ্যান্সার করেন। কোশ্চেন নাম্বার 5-এ লিমা আক্তার চুমকি অ্যান্সার করেছে খ, সাজ্জাদুর রহমান রবিন অ্যান্সার করেছে খ, খাদিজা আক্তার অ্যান্সার করেছেন খ, এমডি আশিকুজ্জামান রুস্তম খ, তামিম ইকবাল খ, রাজিয়া আক্তার রাত্রি খ। সবাই যেহেতু খ অ্যান্সার করতেছে, আমার মনে হয় খই হবে। হ্যাঁ, কোটা আন্দোলনের প্রধান দাবি হচ্ছে মেধার ভিত্তিতে নিয়োগ। জুলাই আন্দোলন ছিল দলীয়, সামরিক, আহ, দলনিরপেক্ষ নাকি সরকারি? দেখি এটা কি অ্যান্সার দিতে পারেন। জুলাই আন্দোলন ছিল দলীয়, সামরিক, দল নিরপেক্ষ নাকি সরকারি? কোশ্চেন নাম্বার 6 আউট অফ 25। এটা একটা জুলাই আন্দোলন থেকে 25 নম্বরের একটা এক্সাম আপনাদের নেওয়া হচ্ছে। এখানে কোশ্চেন নাম্বার 6 আছে আউট অফ 25। 25টা কোশ্চেন এখানে দেখানো হবে, আপনারা অ্যান্সার দিবেন। জোবায়েদ সবার আগে অ্যান্সার দিয়েছেন হচ্ছে গ, আরিফা খাতুন লিখেছেন খ, লিমা আক্তার চুমকি গ, তামিম ইকবাল খ, সিদ্দিকা আক্তার খ। 6 নম্বরে এমজেড রহমান লিখেছেন গ, সাজ্জাদুর রহমান রবিন অ্যান্সার করেছেন গ। ওকে ফাইন, চলেন আমরা একটু দেখি। আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে দল নিরপেক্ষ। জুলাই আন্দোলন ভাইয়া কোনো দল থেকে আন্দোলন করে নাই, সামরিক বাহিনী থেকে আন্দোলন করে নাই, দল নিরপেক্ষ শিক্ষার্থীরা এই আন্দোলন করেছিল, তাই এটা হচ্ছে দল নিরপেক্ষ। আস্তে আস্তে একটু কঠিন প্রশ্ন আসবে, এই 7 নম্বরের পরের থেকে একটু কঠিন প্রশ্ন হবে। কোন আদালত কোটা বিষয়ক কোটা বিষয়ক বিষয়ে কি স্থগিতাদেশ দেয়? জেলা আদালত, হাইকোর্ট, আপিল বিভাগ নাকি ম্যাজিস্ট্রেট আদালত? এটাও পারবেন না। কোশ্চেন নাম্বার 7 আউট অফ 25, এটাও পারা কথা না, দেখা যাক কে পারে। 7 নম্বর কোশ্চেন, 7 নম্বর কোশ্চেনটা অ্যান্সার করার সময় অবশ্যই কোশ্চেন নাম্বারটা লিখবেন। 7 নম্বর প্রশ্নটা অ্যান্সার করার সময় অবশ্যই কোশ্চেন নাম্বারটা লিখবেন। ভাই
এই অ্যান্সারটা সবাই ভুল করবেন আমার বিশ্বাস। এটা অ্যান্সার আপনারা বুঝবেন, মানে একটু ভালো করে বুঝে দেখেন। কোন আদালত কোটা বিষয়ে স্থগিতাদেশ দেয়, মানে কোটা স্থগিতাদেশ করে কোন বিভাগ? এটা জেলা আদালত, হাইকোর্ট, আপিল বিভাগ নাকি ম্যাজিস্ট্রেট? এটা সবাই ভুল করবেন। এটার অ্যান্সার হবে হচ্ছে আপিল বিভাগ। এটা অ্যান্সার কি? আপিল বিভাগ। এই যে আপনারা ভুল ভাল করতেছেন, দেখছেন সহজ প্রশ্ন কে জানি বলেছিলেন যে এইগুলো আমরা সবাই কম বেশি জানি, তাই না? হ্যাঁ, জানার পরেও কিন্তু আপনারা ভুল করতেছেন, কারণ কি? প্র্যাকটিস না থাকলে ভুল হয়ে যাবে। এই যে যে 25টা এমসিকিউ আমি আপনাদেরকে দিচ্ছি এবং সাথে কিছু টপিক আলোচনা করলাম, ইনশাআল্লাহ এই 2 তারিখে পরীক্ষায় এখান থেকে আপনারা অবশ্যই কিছু না কিছু কমন পাবেন। কোশ্চেন নাম্বার 8 আপনারা লিখে রাখবেন কার কয়টা হয়। আচ্ছা, এটা তো আমরা আলোচনা করলামই। কোশ্চেন নাম্বার 8 দেখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূল স্লোগান নিচের কোনটি? জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আমার দেশ তোমার দেশ, কোটা না মেধা, মেধা মেধা, নাকি স্বাধীনতা চাই? কোনটা বলেন তো? জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আমার দেশ তোমার দেশ, কোটা না মেধা, মেধা মেধা, নাকি স্বাধীনতা চাই? কোশ্চেন নাম্বার 8 আউট অফ 25। দেখি এইটা অ্যান্সার কে দিতে পারে। এটা কিন্তু সবাই পারবেন। সাজাদুর রহমান রবিন, একটা মিস হয়েছে, তার মানে আপনি অলরেডি 7টার অ্যান্সার করে ফেলেছেন। আমার মনে হয় আপনি সব থেকে বেশি অ্যান্সার, মানে সঠিক অ্যান্সার করবেন। হ্যাঁ, হুমায়ুন কবির ভাইয়া, কনফিউশন থাকবেই। এগুলা মানে সহজই, কিন্তু ওই যে কোশ্চেন বুঝতে গেলে একটু মানে মনোযোগ, মানে কনসেপ্ট দিতে হবে। ঠিক আছে ভাইয়া, কনসেপ্ট দিতে হবে। যেমন আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা যে কাজটা করি, আমরা প্রথম অংশ দেখেই অ্যান্সার করে ফেলি বা একটা মন্তব্য করে ফেলি, কিন্তু পুরা প্রশ্নটা না পড়ে যদি আপনি অ্যান্সার করেন, এই ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনার ভুল হবে হবে হবে। তার মানে মনে রাখবেন, আমি আজক্ষণ বলে দিচ্ছি, এই কথাটা মাথায় ভালো করে গেঁথে নেন। আপনার সামনে যত পরীক্ষা আছে, সকল পরীক্ষায় পুরা প্রশ্নটা পড়বেন, তারপর অ্যান্সার করবেন। দেখবেন কি, আপনি অ্যান্সার করার পরে শেষে একটা না লাগানো আছে অথবা হ্যাঁ লাগানো আছে, তখন কিন্তু আসলে কিছু করার থাকবে না। সুতরাং ভাই, আপনাদেরকে অনেক আবার অনুরোধ করে বলছি, যে পরীক্ষায় দেন না কেন, সম্পূর্ণ প্রশ্নটা পড়বেন, তারপরে আপনি দাগাবেন। অর্ধেক পড়ে, আংশিক পড়ে কখনো অ্যান্সার করবেন না। কারণ আপনাদের বেশিরভাগ প্রশ্নের শেষে না লাগানো থাকে বা হ্যাঁ লাগানো থাকে, তখন কিন্তু আসলে কিছু করার থাকে না, দাগানো হয়ে গেলে আর কিছু করার থাকে না। সুতরাং সম্পূর্ণ প্রশ্নটা পড়বেন, তারপরে দাগাবেন। তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূল স্লোগান হচ্ছে কি? সবাই দেখি অ্যান্সার দিচ্ছে গ নাম্বার, তো অ্যান্সার কি হবে? গই হচ্ছে। কোশ্চেন নাম্বার 9, জেনজি শব্দটির মাধ্যমে কোন বছর থেকে কোন বছরের মধ্যে জন্মগ্রহণকারীদের বোঝায়? 1990 থেকে 2005, 1997 থেকে 2012, 2000 সাল থেকে 2015, নাকি 1985 থেকে 2000? কোশ্চেন নাম্বার 9 আউট অফ 25। দেখি কে আনসার দিতে পারে। এমজেড জামান, 8টার ভিতরে 7টা হয়েছে, ধন্যবাদ। আমার বিশ্বাস যে এখানে আরো অনেকেই আছেন যাদের 25-এর মধ্যে 25টাই হবে। এখানে অনেকেই আছেন যাদের 25-এর মধ্যে 25টাই হবে ইনশাল্লাহ। সবাই একটু অ্যান্সার দেন, সবাই একটু অ্যান্সার দেন, এবং অবশ্যই মনে রাখবেন কার কয়টা হচ্ছে। এটা একটা লাইভ টেস্ট, লাইভ, লাইভ না লাইভ। খাদিজা আক্তার সবার আগে অ্যান্সার করেছেন 9-এর গ। খাদিজা আক্তার সবার আগে অ্যান্সার করেছেন 9-এর গ। শিহাবুদ্দিন 9-এর বি। শিশির আক্তার শারমিন 9-এর সি। সিদ্দিকা আক্তার বি। লিমা আক্তার চুমকি। ভাই সবাই একটু অ্যান্সার দেন তো এই প্রশ্নটা কিন্তু আসার সম্ভাবনা অনেক বেশি, এবং ভুল করার পার্সেন্টেজ এই প্রশ্নে অনেক বেশি। মানে কনফিউশন, যে আমি শুনেছিলাম, এটা তো পড়ি নাই, তাই না? এগুলা সাধারণত আমরা পড়ি না, কি করি? শুনে শুনে শিখি। তো অনেকে ভুল অ্যান্সার দিচ্ছেন, আমি দেখতে পাচ্ছি যে অনেকে ভুল অ্যান্সার দিচ্ছেন। অনেকেই ভুল অ্যান্সার দিচ্ছেন। চলেন আমরা একটু অ্যান্সারটা দেখে নেই। মনে রাখবেন, জেন জি হচ্ছে 1997 সাল থেকে 2012 সালের মধ্যে জন্মগ্রহণকারী। 1997 সাল থেকে 2012 সালের মধ্যে জন্মগ্রহণকারী যে সমস্ত মানুষ বা জনগণ আছে, তারা হচ্ছে জেন জির অন্তর্ভুক্ত। শহীদ মুগ্ধর মূল পেশা বা নেশা কি ছিল?
শহীদ মুগ্ধর মূল পেশা কি ছিল? তিনি কি একজন ফুটবলার ছিলেন, তিনি কি চিত্রশিল্পী ছিলেন, ফ্রিল্যান্সার ও স্কাউট ছিলেন, নাকি একজন গায়ক ছিলেন? কোশ্চেন নাম্বার 10 আউট অফ 25। কোশ্চেন নাম্বার 10 আউট অফ 25। দেখি এটার অ্যান্সার কে দিতে পারে। কোশ্চেন নাম্বার 10। 9 মধ্যে 8টা আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সাজাদুর রহমান, আমি দেখেছি ভাইয়া আপনার আপনি সবগুলাই পেরেছেন, শুধু একটা 7 নাম্বার কোশ্চেনটা সম্ভবত আপনার ভুল হয়েছিল। বাকিরা একটু সবাই অ্যান্সার দেন তো ভাইয়েরা। সিদ্দিকা আক্তার 10-এর গ লিখেছেন। লিমা আক্তার চুমকি 10-এর গ লিখেছেন। সাজ্জাদুর রহমান প্রবীণ ভাইয়া লিখেছেন 10-এর গ হবে 100%। এটা কিন্তু আমি আপনাদেরকে পড়াইছিলাম, তাই না? মুগ্ধর যখন একটা স্লাইড ছিল সেখানে আমরা দেখেছিলাম যে ফ্রিল্যান্সার এবং স্কাউটটা আমি হাতে লিখে দিয়েছিলাম। তো এটা আমি জানি, এটা সবাই পারবেন। ধন্যবাদ আপনাদেরকে। তো চলেন আমরা একটা অ্যান্সারটা দেখে নিই। ওকে, কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন নাম্বার 11, জুলাই আন্দোলনে কতজন শিক্ষার্থী প্রথমবারের মতো উপদেষ্টা হিসেবে শপথ নেন? 1 জন, 2 জন, 3 জন, নাকি 4 জন? অ্যান্সার দেন। 1 জন, 2 জন, নাকি 4 জন? এটাও পারা উচিত। এই টপিক থেকে যদি আপনার প্রশ্ন আসে, আমার বিশ্বাস যে আপনি আর ভুল করবেন না, কারণ এই পরীক্ষার আগ মুহূর্তে একটা ঝালাই হয়ে গেল, তাই না? নিজে থেকে পড়া আর একজন একটু বলে দেওয়ার ভিতরে অনেক পার্থক্য আছে। যেমন আপনি যখন নিজে থেকে পড়বেন আপনার কাছে সব মনে থাকবে না, কিন্তু কেউ একজন যদি বলে দেয়, কেউ একজন যদি পড়ে শোনায়, বা কেউ একজন যদি আলোচনা করে, এইগুলা কিন্তু মনে থাকে। ঠিক আছে? তো ভাইরা, জুলাই আন্দোলনে কতজন শিক্ষার্থী প্রথমবারের মতো উপদেষ্টা হিসেবে শপথ নেন? খাদিজা আক্তার আনসার করেছেন খ, সিদ্দিকা আক্তার আনসার করেছেন খ। 2 জন আমরা জানি, একজন হচ্ছে নাহিদ, নাহিদ ব্রো, আর একজন হচ্ছে, ওটার নাম কি, আসিফ ব্রো, তাই না? ওকে, তাহলে এটা আমরা জানি 2 জন। কোশ্চেন নাম্বার 12, সংবিধান সংস্কার কমিশনার প্রধান কে? এই স্লাইডটা আমি বারবার বলেছিলাম আপনাদের জন্য, যেটা গুরুত্বপূর্ণ। আপনাদেরকে আমি বারবার বলেছিলাম যে একটা স্লাইড 10টা যে কমিশন, সেই কমিশনের থেকে প্রশ্ন আসবে। তো এই যে দেখেন, সংবিধান সংস্কার কমিশনারের প্রধান কে? ডক্টর শাহেদিন মালিক, অধ্যাপক আলী রিয়াজ, ডক্টর আসিফ নজরুল, ডক্টর বদিউল আলম। দেখি এটার অ্যান্সার কে দিতে পারেন। কোশ্চেন নাম্বার 12 আউট অফ 25। সবাই অ্যান্সার দিবেন। এটা কিন্তু সবার অ্যান্সার দিতে হবে। এটা সবার অ্যান্সার দিতে হবে। আশা করছি যে ভাইয়া এই প্রশ্নগুলা আপনারা পরীক্ষাতে পাবেন। সবাই একটু অ্যান্সার দিবেন। সবার আগে দেখতে পাচ্ছি শিয়াবুদ্দিন লিখেছেন, টাইগার ভাই, টাইগার ভাই, সিদ্দিক, লিমা, সবাই আমাদের রেগুলার স্টুডেন্ট আপনারা। এটা দেখি অ্যান্সারটা কি হতে পারে। অ্যান্সারটা হচ্ছে অধ্যাপক আলী রিয়াজ। কোশ্চেন নাম্বার 13, শহীদ আবু সাইদের জন্মস্থান কোথায়? শহীদ আবু সাইদের জন্মস্থান লালমনিরহাট, নাকি কুড়িগ্রাম, নাকি রংপুর, নাকি গাইবান্ধা? এটা অ্যান্সার করেন। কোশ্চেন নাম্বার 13। কোশ্চেন নাম্বার 13। হ্যাঁ, সবার অ্যান্সার সঠিক হচ্ছে ভাইরা। এগুলো আপনারা কম বেশি জানা, আমি তারপরেও আসলে এগুলার বাইরে তো তেমন কোনো টপিক নাই। এগুলাই জুলাই আন্দোলনের মূল টপিকই কিন্তু এগুলাই আপনাদেরকে আর একবার ঝালাই করে নেওয়া। ঠিক আছে? তো অ্যান্সার করেন। কোশ্চেন নাম্বার 13, আবু সাইদের জন্মস্থান কোথায়? লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, নাকি গাইবান্ধা? সবাই অ্যান্সার করেন তো দেখি কারটা সঠিক হয়। সবাই অ্যান্সার করবেন। অ্যান্সার না করলে বুঝতে পারবেন না। এটা আপনার জন্য একটা এক্সাম হচ্ছে। কোশ্চেন নাম্বার 13 আউট অফ 25। সাম্প্রতিক বিষয়ের উপরে 25 নম্বরের একটা এক্সাম নিচ্ছি মনে করেন, তার ভিতরে 13 নম্বর কোশ্চেন হচ্ছে এটা। হ্যাঁ, চলেন তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। আমরা জানি যে রংপুর, এই রংপুর, এবং তিনি হচ্ছে বেগম রোকেয়া, বেগম রোকেয়া, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র ছিলেন। ইংরেজি বিভাগের ছাত্র ছিলেন। তিনি 16 জুলাই গুলিবিদ্ধ হন, শহীদ হন 16 জুলাই। আচ্ছা, কোশ্চেন নাম্বার 13, এইটা ভুল হওয়ার সম্ভাবনা সবার। লং মার্চ টু ঢাকা কর্মসূচি
পরিবর্তিত তারিখ কোনটি? 6 আগস্ট, 4 আগস্ট, 5 আগস্ট নাকি 3 আগস্ট? এটা মূলত দুইটা বিষয় আছে, আমরা আলোচনা করব। তার আগে আপনাদের উপর ছেড়ে দিলাম যে লং মার্চ টু ঢাকা, লং মার্চ টু ঢাকা কর্মসূচির তারিখ কোনটি? লং মার্চ টু ঢাকা কর্মসূচির তারিখ কোনটি? কমে না, ফিক্সড হয়ে গেছে দেখছেন। হুম। সবাই সবাই একটু অ্যান্সার দেন ভাইয়া। 14 নম্বর সবার আগে অ্যান্সার করেছেন শিহাবুদ্দিন, অ্যান্সার করেছেন গ। শিহাবুদ্দিন অ্যান্সার করেছেন গ। বাকিরা অ্যান্সার করেন তো দেখি কারটা সঠিক হয়। সবাই একটু অ্যান্সার করেন তো ভাইরা। শিহাবুদ্দিন অ্যান্সার করেছেন গ, আব্দুল্লাহ আল মাসুদ রাজ অ্যান্সার করেছেন গ। হ্যাঁ হ্যাঁ, এটা না দিলে ফেস হয়ে যায় না, ও জায়গা দিলে বোর্ডে দেখা যায়। আগে দিতে হবে, একটু কাজ করে দেন। চলেন এটার অ্যান্সার কি, এটা আসলে আমরা একটু বুঝি যে এই 6 আগস্ট, 6 আগস্ট ছিল হচ্ছে ঘোষিত, কিন্তু পরবর্তীতে একদিন পিছিয়ে এনে 5 আগস্ট হচ্ছে লং মার্চ কার্য করা হয়। কোশ্চেন নাম্বার 15 অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী কে ছিলেন? হাসনাত আব্দুল্লাহ, মাহফুজুল আলম, সার্জিস আলম, নুসরাত তাবাসসুম। কে ছিলেন? কে ছিলেন বলেন? এটা কিন্তু সহজ প্রশ্ন, এটা সবাই পারেন। সার্জেল। সবাই সবাই একটু অ্যান্সার দেন, সবাই দেখি। এই তো সবাই অ্যান্সার দিচ্ছে, ভেরি গুড, ধন্যবাদ ভাই বোনেরা, আপনারা সব পারেন। আমার বিশ্বাস যে এখানে যে 25টা কোশ্চেন আছে 25টা আপনারা পারবেন। আর অনেকের কিন্তু 25টা হবে। তাহলে এখানে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে মাহফুজুল আলম হিসেবে নিয়োগ পান। আচ্ছা, কোশ্চেন নাম্বার 16, কোশ্চেন নাম্বার 16 আউট অফ 25। আন্দোলন চলাকালে কত তারিখে দেশব্যাপী ইন্টারনেট ব্ল্যাক আউট করা হয়? এইটা দেখি কে বলতে পারেন যে কয় তারিখে ইন্টারনেট অফ করে দেওয়া হয়? কয় তারিখে ইন্টারনেট ব্ল্যাক আউট করে দেওয়া হয়, মানে অফ করে দেওয়া হয়? দেখি কে বলতে পারেন। এইটা আমার মনে হয় কেউ পারবেন না, এইটা মনে হয় আপনারা কেউ পারবেন না, এইটা আমার মনে হয় আপনারা কেউ পারবেন না যে আন্দোলন চলাকালে কত তারিখে দেশব্যাপী ইন্টারনেট ব্ল্যাক আউট করা হয়। এই যে দেখেন কত সহজ সহজ প্রশ্ন, তাই না? কিন্তু অনেক সময় দেখা যায় যে পরীক্ষার হলে এগুলাই কঠিন মনে হয়। মনে রাখবেন পরীক্ষায় 4 ধরনের প্রশ্ন করা হয়। নাম্বার 1 হচ্ছে সহজ, আরেক ধরনের প্রশ্ন হচ্ছে অতি সহজ, আরেক ধরনের প্রশ্ন হচ্ছে কঠিন এবং অতি কঠিন। এই 4 ধরনের নলেজ নিয়ে আপনাকে পরীক্ষার হলে যেতে হবে। সহজ প্রশ্নগুলো আপনারা পারবেন, কঠিন গুলা পারবেন, কিন্তু অতি সহজ যেগুলা আর অতি কঠিন যেগুলা এইগুলাই কিন্তু ঝামেলা হয়ে যায়। অতি সহজ যেগুলা সেগুলা কনফিউশনে ভুল হয়, আর অতি কঠিন গুলা কি হয়, দাগাতে গেলে ওই অন্যগুলা দাগানোর জন্য মেমোরি আউট হয়ে যায়। ঠিক আছে, এই জন্য আপনাদেরকে বিচক্ষণ হতে হবে। মানে এখন নতুন কিছু পড়ার মতো নাই ভাই, নতুন পড়ার সময় এখন নাই। এখন কাজ হচ্ছে আপনি যা পড়ে ফেলছেন সেটাকে একটা গোছানো প্রস্তুতি, আগামী 1 সপ্তাহের মধ্যে সবগুলা সাবজেক্ট টানা একটা রিভিশন দিয়ে ধ্যান হয়ে বসে যেতে হবে। যা পড়েছেন তার বাইরে থেকে প্রশ্ন আসবে না ইনশাল্লাহ। এটুকু আত্মবিশ্বাস যখন আপনার হয়ে যাবে তখন আপনার প্রতিটা পরীক্ষায় ভালো করতে পারবেন। ওকে, নাদিম ভাই, ঘটনা কি? কথা যাচ্ছে না কেন? হ্যালো, এত সুন্দর কথাগুলো বললাম। হ্যালো, আমারটা আসতেছে না কেন? একজন কমেন্ট করছে যে কথা যাচ্ছে না। এত সুন্দর কথাগুলো বললাম। আচ্ছা, তাহলে অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছিলাম, আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না ভাই। এই কথাগুলো যদি মানতে পারেন, যদি শুনতে পারেন, তাহলে আমার বিশ্বাস
যে আসন্ন প্রাইমারি পরীক্ষাতে আপনি একটা ভালো করতে পারবেন। আপনার বাবা মা চাতক পাখির মতো চেয়ে আছে আপনার দিকে, আপনার কি একটু একটু মায়া দয়া হয় না তাদের জন্য? আপনি কি পারেন না যে 1 মাসের জন্য সমস্ত কাজ বন্ধ করে দিতে? 1 মাস তো সময় নেই। 1 মাস আগে যদি আমি ক্লাস নিতাম, ঠিকই আপনাদের সমস্ত কাজ আমি বন্ধ করে দিতাম, এমন কিছু কথা বলতাম আপনি বন্ধ না করে পারতেন না। আপনার একটা চাকরি নেই, আপনি টিউশনতে কেমনে যান? আপনার একটা চাকরি নেই, আপনি চার দোকানে যাই কেমনে বসেন? আপনার একটা চাকরি নেন, আপনি আরেকজনের বিয়ে খাইতে কেমনে যান? আপনার কি লজ্জা শরম নাই? লজ্জা করে না? আমার কিন্তু অনেক মেজাজ খারাপ হয় আপনাদের প্রতি, যে ভাই কেন নেই আপনার চাকরি? কেন? 4টা বছর অনার্স করেছেন, মাস্টার্স করেছেন, আপনার পড়ার কি বাকি আছে? এখন জাস্ট একটা গোছানো প্রিপারেশন, নিজেকে একটা ঝাড়া মারেন, নিজেকে একটা ঝাড়া মারেন, নিজের প্রতি একটু কঠোর হন, যে চাকরি না পেয়ে আপনি উঠবেন না। মোবাইল ফোন লাগবে না, দরকার নেই আপনার ফোন। আপনার ঠিক আছে ফোন লাগবে। চলেন আমরা একটু এটা দেখি। কোশ্চেন নাম্বার 18। 18 জুলাই, 18 জুলাই ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। অনেকে ভুল অ্যান্সার দিয়েছেন, মনে রাখবেন 18 জুলাই ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। এরপর হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে 9 দফা দাবি কবে হয়? এই যে এটা 9 দফা দাবি কবে হয় এটা একটু জানাবেন। 18 জুলাই, সরি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 9 দফা দাবি কবে ঘোষণা করা হয়? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 9 দফা দাবি 15 জুলাই, 20 জুলাই, 26 জুলাই, নাকি 3 জুলাই, 3 আগস্ট? এটা দেখি কি আনসার দিতে পারেন। কোশ্চেন নাম্বার 17, কোশ্চেন নাম্বার 17 আউট অফ 25, কোশ্চেন নাম্বার 17 আউট অফ 25। আমার কথাগুলো আপনাদের খারাপ লাগতে পারে, কিন্তু খারাপ লাগলেও কিছু করার নেই। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার খারাপও লাগার কোনো কথা না। আপনি খারাপ কেন লাগবে? যেটা আমি বাস্তব কথা, যেটা উচিত কথা, আমি সেটাই বলেছি। এই কথাগুলো যদি আপনাদেরকে প্রতিদিন বলা হতো তাইলে ভালো হইতো, বা প্রতিদিন যদি আপনাদেরকে বলা হতো তাইলে ভালো হইতো। সবাই আনসার দেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 9 দফা দাবি কবে ঘোষণা করা হয়? 15 জুলাই, 20 জুলাই, 26 জুলাই, 3 আগস্ট। এই যে দেখেন সবাই ভুল অ্যান্সার দিচ্ছেন। আপনারা ভুল অ্যান্সার দিলে কি হবে ভাই? পড়তে হবে ভাই, পড়তে হবে, পড়তে হবে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আপনাদের কি পড়বেন আর কি ছাড়বেন। এক এক টিচার এক একটা বলে, তাই না? কেউ বলে এটা পড়ো, কেউ বলে ওটা পড়ো, কেউ বলে এই বই পড়ো, কেউ বলে এই বই পড়ো। এই সব ধান্দামি ভণ্ডামি বাদ। আপনার নিজের কাছে, নিজে এত বছর পড়াশোনা করেছেন, নিজের কি একটু মানে হয়নি যে কোন প্যাটার্নের প্রশ্ন আসে আর কি বই পড়লে আমি এই প্রশ্নগুলো অ্যান্সার করতে পারবো? সেই বই পড়েন। এটা হচ্ছে 26 জুলাই, মনে রাখবেন 26 জুলাই, 26 জুলাই 9 দফা ঘোষণা করা হয়। 26 জুলাই 9 দফা দাবি করা হয়, মাথায় রাখবেন। শহীদ রুদ্রচন্দ্র সরকার কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন? তিনি কি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন, নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়, নাকি জগন্নাথ, নাকি খুলনা বিশ্ববিদ্যালয়? দেখি এটার অ্যান্সার কে দিতে পারেন। কোশ্চেন নাম্বার 18। আর মাত্র কয়েকটা কোশ্চেন বাকি আছে ভাইয়া, 7টা কোশ্চেন বাকি আছে আউট অফ 25। 25 মার্কের পরীক্ষার মধ্যে 18 নম্বর কোশ্চেন হচ্ছে শহীদ রুদ্রচন্দ্র সরকার কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন? 18 নম্বর কোশ্চেন, 18 নম্বর কোশ্চেন আব্দুল বারী আনসার করেছেন একা, সে লিখেছেন খুলনা বিশ্ববিদ্যালয়। সরি, 17। 18 নম্বর কোশ্চেন কে আনসার দিবেন? 18 নম্বর কোশ্চেনটা অ্যান্সার দেন। আপনারা 17ই পড়ে আছেন কেন? সমস্যা নেই ভাই, পারবেন পারবেন। 2-1টা প্রশ্ন মিস হবে, এমন না যে 25-এ 25 পাবেন। হতাশ হওয়ার কোনো কারণ নেই। হতাশ কেন হবেন? হতাশ এক ধরনের শিরক, জানেন? হতাশ এক ধরনের শিরকের সমান। আল্লাহ বলেছেন বিশ্বাসীরা হতাশ হয় না। তাহলে আপনি যদি মানে হতাশ হয়ে যান, তাহলে তো আপনি আল্লাহর কথার বাইরে চলে যাচ্ছেন, তাই না? সুতরাং হতাশ হয়ে যাবে না, কোনো ব্যাপার না, পারবেন। আত্মবিশ্বাস রাখেন, পারবেন। এই কথাটা বারবার নিজেকে বলেন। আপনি সব সময় বলেন যে আমি পারবো, আমি পারবো, আমি পারি, আমি পারি। মানে নেগেটিভ নেগেটিভ সিগন্যাল শুনতে শুনতে আপনার মস্তিষ্কটা নেগেটিভ হয়ে গেছে। জাস্ট আজকের থেকে আপনি সব কাজ পারবেন, এইটুকু মাথায় রাখেন, আপনি পারবেন। আমার কথা যদি আমি আপনাদেরকে বলি আপনারা হাসবেন, ঠিক আছে, কিন্তু আমি বলবো না এখন। তাহলে শহীদ রুদ্রচন্দ্র সরকার তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।
শহীদ রুদ্রচন্দ্র সরকার, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। কোশ্চেন নাম্বার 19, কোশ্চেন নাম্বার 19, ডক্টর মোহাম্মদ ইউনূস শপথ নেওয়ার আগে কোন দেশে ছিলেন? যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স নাকি জার্মানি? দেখি এটার আনসার কে দিতে পারেন, দেখি এটার অ্যান্সার কে দিতে পারেন। আমি এটা কিন্তু পড়াইছি, আপনার যদি আগে পড়া নাও থাকে আমি কিন্তু লেকচারে পড়াইছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস শপথ নেওয়ার আগে একটা দেশে অলিম্পিক গেমসের জন্য সেখানে অবস্থান করছিলেন। সেই দেশের রাজধানীর নাম হচ্ছে প্যারিস। সেই দেশের রাজধানীর নাম প্যারিস। এবার আপনার অ্যান্সার দেন তো কি হবে? সেই দেশের রাজধানীর নাম কি? প্যারিস। কোশ্চেন নাম্বার 19 আউট অফ 25। কোশ্চেন নাম্বার 19 আউট অফ 25। সবাই অ্যান্সার দিবেন। আর অলরেডি 60+ স্টুডেন্ট আছেন আমার সাথে। আমি একটা ঘোষণা দিয়ে দিচ্ছি, আজ রাত 10টা 30, আজ রাত 10টা 30-এ প্রাইমারি ফুল সিলেবাস পরীক্ষা ফ্রি। পরীক্ষাটা হবে 90 মার্কসের। এই পরীক্ষাটায় যারা প্রথম হবেন তাদেরকে আমরা পুরস্কার দিব। পুরস্কার বড় কথা না, 5টা ফ্রি মডেল টেস্ট নিব, প্রাইমারি কোশ্চেন স্ট্যান্ডার্ড, খুব অ্যানালাইসিস করে এআই এর সহযোগিতা নিয়ে কোশ্চেন গুলা রেডি করা হয়েছে। মানে এআই বলতে কি আপনারা জানেন যে এআই ওকে অসংখ্য প্রশ্ন দেওয়া হয়েছে, দেওয়ার পরে তাকে প্রম্পট দেওয়া হয়েছে, সমস্ত কিছু বিবেচনা করে এই আসন্ন প্রাইমারিতে কোন কোন প্রশ্নটা ইম্পর্ট্যান্ট আছে সেগুলোর মধ্য থেকে 90টা প্রশ্ন দিয়ে আপনাদের একটা মডেল টেস্ট সাজানো হয়েছে। আমরা আজকে থেকে সেই মডেল টেস্ট শুরু করব। আজকে থেকে মডেল টেস্টটা শুরু হবে। আজকের মডেল টেস্ট হবে রাত 10টা 30-এ। প্রতিদিন কালকে হবে মডেল টেস্ট 2। টোটাল 5টা মডেল টেস্টে দেখেন 5টা মডেল টেস্ট ইনটু 90 মার্কস, কত? 5 9 45। এই 450টা এমসিকিউ যদি আপনি পড়েন ইনশাআল্লাহ, আমি আসলে তো বলা যায় না যে কয়টা কমন পড়বে, তবে আমি এটুকু বলতে পারি, যদি আপনি এই 5টা মডেল টেস্ট অংশগ্রহণ করেন 90 মার্কসের, তাহলে 450টা মডেল এমসিকিউ আপনি পাবেন। এই এমসিকিউ গুলা মুখস্থ করলে ম্যাক্সিমাম এখান থেকে কমন পাওয়ার সম্ভাবনা আছে। এটা খুব গবেষণা করে এআই এর সহযোগিতা নিয়ে এই মডেল টেস্ট গুলো সাজানো হয়েছে, সুতরাং কেউ মিস করবেন না। আজ রাত 10টা 30-এ এই সোহেল স্যার পেজে ইনশাল্লাহ পরীক্ষা হবে। অবশ্যই পিডিএফ গুলা পরীক্ষা দেব ইনশাল্লাহ। চলেন এবার আমরা পরবর্তী কোশ্চেনটা দেখি। এই যে ফ্রান্স, আমি একটু আগে বলে দিয়েছিলাম, রাজধানীর নাম বলেছিলাম, তাই না? আচ্ছা, ডক্টর মোহাম্মদ ইউনূস, আচ্ছা কোশ্চেন নাম্বার হচ্ছে 20 আউট অফ 25। ডক্টর মোহাম্মদ ইউনূস কত তারিখে প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন? 5 আগস্ট, 7 আগস্ট, 8 আগস্ট নাকি 10 আগস্ট? এইটাও কিন্তু আমি পড়াইছি আপনাদের, ঠিক আছে? এটাও আমি পড়াইছি। কমতেছে না, প্রথম থেকে ওকে ভাইরা সবাই একটু অ্যান্সার দেন। কোশ্চেন নাম্বার 20 আউট অফ 25। হ্যাঁ হ্যাঁ, এমজেড জামান উত্তর দিয়েছেন, নাইন আক্তার স্মৃতি উত্তর দিয়েছেন, শিহাবুদ্দিন, লিমা আক্তার চুমকি, জুবাইদ, সবার অ্যান্সার হচ্ছে। হ্যাঁ সবাই শিবলি শিকদার, এতক্ষণ আপনি কোথায় ছিলেন ভাই? এতক্ষণ অ্যান্সার দেননি কেন? সাজাদুর রহমান রবিন অ্যান্সার দিয়েছেন, আব্দুল্লাল মামুন, সুস্মিতা মল্লিক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলেন আমরা একটু এটার অ্যান্সারটা দেখি। আর এইটা কিন্তু আমি আপনাদেরকে স্লাইডে পড়াইছি, তাই না? মনে আছে আপনাদের? ওকে ফাইন, চলেন ভাইরা পরবর্তী কোশ্চেনটা দেখি। কোশ্চেন নাম্বার 21, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বর্তমান উপদেষ্টা কে? এটা কিন্তু আসলে ঝামেলা হয়ে গেছে, কারণ এখন তিনি পদত্যাগ করেছেন, এখন তিনি এই পোস্টে নাই, ঠিক আছে? আমরা এটাকে সবার জন্য কমন নাম্বার দিয়ে দিই, কমন নাম্বার। হ্যাঁ, সবাই এটা কমন নাম্বার। তো তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বর্তমান উপদেষ্টা ছিল হচ্ছে কে? বর্তমান উপদেষ্টা ছিল হচ্ছে আসিফ মাহমুদ, কিন্তু তিনি পদত্যাগ করেছেন, তিনি এখন এই পোস্টে আর
নাই। ওকে ফাইন, নেক্সট কোশ্চেন। তথ্য, ও সরি আমি তো ভুল করে ফেলছি, তথ্য হচ্ছে নাহিদ ইসলাম, উনিও আগে অনেক আগেই চলে গেছে। ওকে, ডক্টর মোহাম্মদ ইউনূস কত সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন? 2004 সালে, 2005, 2006 নাকি 2007? হ্যাঁ, দেখি এই অ্যান্সারটা কে দিতে পারে। শিবলি শিকদার, আজকের ক্লাসটা খুব মজা স্যার, ধন্যবাদ স্যার আপনাদের সবাইকে, আপনারাও কোঅপারেট করেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসগুলো আপনারা আছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন হচ্ছে কোশ্চেন নাম্বার 21 আউট অফ 25, 25 নম্বরের পরীক্ষার। হ্যাঁ, সবাই আছে, কারো দিবেন যারা অ্যান্সার করতে, যেটা প্রথম থেকে আছে। সর্বোচ্চ রাখবে, সর্বোচ্চ শেয়ার করবেন, সে পর্যন্ত শেষ সর্বোচ্চ থাক, রাখেন, একটু পরে মাকে ই করবেন। ক্লাসের মাঝখানে মাঝখানে একটু ভালো লাগে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওকে 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 ভাইরা, তাহলে সবাই অ্যান্সার দিচ্ছে, সঠিক অ্যান্সার, সবাই সঠিক অ্যান্সার দিচ্ছে, আমরা একটু দেখে নেই। ওকে, তাহলে পরবর্তী আমরা 22 নম্বর কোশ্চেনটা দেখব। প্রধান উপদেষ্টার শপথ বাক্য পাঠ করান কে? এইটাও কিন্তু আমি আপনাদেরকে পড়াইছি, তাই না, স্লাইডে পড়াইছি একটু আগে। হ্যাঁ, প্রধান বিচারপতি, সেনাপ্রধান, রাষ্ট্রপতি নাকি প্রধান উপদেষ্টা? তাহলে কোশ্চেন নাম্বার 22 আউট অফ 25, দেখি কে অ্যান্সার দিতে পারে। উপদেষ্টাদের শপথ বাক্য কে পাঠ করান? উপদেষ্টাদের শপথ বাক্য কে পাঠ করান? বিচারপতি, সেনাপ্রধান, রাষ্ট্রপতি নাকি প্রধানমন্ত্রী? কোশ্চেন নাম্বার 22 আউট অফ 25, সবাই একটু অ্যান্সার করেন। উপদেষ্টাদের শপথ বাক্য কে পাঠ করান? উপদেষ্টাদের শপথ বাক্য কে পাঠ করান? প্রিয় ভাই বোনেরা, সবাই একটু অ্যান্সার করেন, আপনারা অ্যান্সার করলে ভালো লাগে, এবং যে প্রশ্নের অ্যান্সার করবেন এইটা সারা জীবনের জন্য আপনার মাথায় সেট হয়ে যাবে। কারণ কি জানেন, কারণ আমাদের এই যে হাত দিয়ে যে আমরা কমেন্ট লেখি, হাতের কোনো ক্ষমতা নেই, সমস্ত ক্ষমতা আছে ব্রেন থেকে। ব্রেন যখন হাতকে সিগন্যাল দেয় তখন হাতটা লেখে, এই হাতের কোনো ক্ষমতা নেই। সুতরাং আপনি লিখতেছেন মানে কি, তথ্যটা আপনার ব্রেনে আগে যাচ্ছে, তারপরে হাত দ্বারা সেটা লিখতেছে। সুতরাং যারা কমেন্ট করবেন, যারা লিখবেন, তারা এই প্রশ্নটা তার ব্রেনে গেঁথে যাবে, সে সারা জীবনে আর কখনো ভুলবে না। এটা আমি বলি না, এটা সায়েন্স বলে, সেটা সায়েন্স বলে, ঠিক আছে। তাহলে এটা হবে কি, রাষ্ট্রপতি। এইটাও আমি কিন্তু আপনাদেরকে পড়াইছি স্লাইডে। কোশ্চেন নাম্বার 23, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কোন মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন না, ছিলেন, ঠিক আছে, উনি এখন আর নেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র, যুব ক্রীড়া, শিক্ষা মন্ত্রণালয়, এটা আপনারা পারবেন। হ্যাঁ, শাকিল ইসলাম, জুরাইনা ভুইয়া, ধন্যবাদ আপনাদের। রাবেয়া তাসনিম, আব্দুল বারী, তাহমিনা তাম্মি, আপনারা সবাই সঠিক অ্যান্সার দিচ্ছেন, আপনাদের অ্যান্সার দেখে খুব ভালো লাগতেছে। তবে অবশ্যই অবশ্যই 25টা প্রশ্নের পরে আপনি আমাকে কমেন্টে জানাবেন যে আপনার কয়টা সঠিক হলো, ঠিক আছে। দেখি সর্বোচ্চ, কেউ মিথ্যা বলতে পারবে না, মিথ্যা বললে আল্লাহর কাছে ঠেকে যাবেন। একটা নাম্বারের জন্য মিথ্যা বলা যাবে না ভাইয়া, একটা নাম্বার বেশি লিখে আপনার কোনো লাভ হবে না, আপনাকে ক্রেডিট দিবে না, ঠিক আছে। সুতরাং এখানে সঠিকটাই লিখবেন। চলেন আমরা এটার অ্যান্সারটা দেখি, এটা আমরা পারি সবাই। কোশ্চেন নাম্বার 24, ডক্টর মোহাম্মদ ইউনূস কততম নোবেল বিজয়ী হিসেবে বাংলাদেশ সরকারের প্রধান হলেন? এইটা কিন্তু অ্যান্সার ভুল করবেন, আমি এটা জানি, এটা 90% স্টুডেন্ট এই অ্যান্সারটা ভুল করবে। ডক্টর মোহাম্মদ ইউনূস কততম নোবেল বিজয়ী হিসেবে বাংলাদেশের সরকার প্রধান হলেন? কততম নোবেল বিজয়ী হিসেবে সরকার প্রধান হলেন? কততম নোবেল বিজয়ী হিসেবে সরকার প্রধান হলেন? দেখি এটার অ্যান্সার কে দিতে পারে। কোশ্চেন নাম্বার 24, কোশ্চেনটা একটু জড়ানো আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস কততম নোবেল বিজয়ী হিসেবে, কততম নোবেল বিজয়ী হিসেবে বাংলাদেশ সরকার প্রধান হলেন? দেখি এটা কে অ্যান্সার দিতে পারেন। এই জায়গার ভিতরে কিন্তু একটা পেঁচানো ব্যাপার আছে, আমি একটু পরে বলবো, তার আগে আপনারা একটু বলেন। এটা একটু মাথায় রাখবেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছে দ্বিতীয় নোবেল বিজয়ী, তাই না, দ্বিতীয়। কারণ প্রথম ছিল হচ্ছে অমর্ত্য সেন সম্ভবত, আর দ্বিতীয় হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় নোবেল বিজয়ী হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু এখানে কোশ্চেনটা একটু ভালো করে পড়ে তারপর অ্যান্সার দিবেন। 24 নম্বর কোশ্চেনটা আমি লিখেছি যে 99% স্টুডেন্ট ভুল করবে, এটা ভুল করবেনি, এটা আমি জানি। আব্দুল্লাহ আল মামুন রাদ, আপনার অ্যান্সারটা সঠিক হয়েছে ভাইয়া।
আর কেউ সঠিক অ্যান্সার দিতে পারে নাই। সিদ্দিকা আক্তার সঠিক অ্যান্সার দিয়েছেন, আর বাকিরা ভুল করেছেন। আমি জানতাম যেটা আপনারা ভুল করবেন। এখানে দুইটা ব্যাপার একটু খেয়াল করেন। ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছে দ্বিতীয় নোবেল বিজয়ী, দ্বিতীয় নোবেল বিজয়ী, তবে প্রধানমন্ত্রী হিসেবে প্রথম, প্রধান উপদেষ্টা হিসেবে, বাংলাদেশের সরকার প্রধান হিসেবে, হ্যাঁ, বাংলাদেশের সরকার প্রধান হিসেবে, সরকার প্রধান হিসেবে হিসেবে প্রথম, প্রথম বাংলাদেশের সরকার প্রধান হিসেবে প্রথম। এই কথাটা মাথায় রাখবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস কততম নোবেল বিজয়ী হিসেবে, কততম নোবেল বিজয়ী হিসেবে বাংলাদেশ সরকারের প্রথম প্রধান হলেন? তিনি দ্বিতীয় নোবেল বিজয়ী, এটা আমরা যেমন জানি, ঠিক একইভাবে মনে রাখবেন সরকার প্রধান হিসেবে তিনি প্রথম, সরকার প্রধান হিসেবে নোবেল বিজয়ীতে তিনি প্রথম। আচ্ছা, এই মার্কেটিং এখন দরকার নাই, আমরা একটু আগের প্রশ্নে ফিরে যাই, মার্কেটিং করা লাগবে না। আচ্ছা, আমরা 25টা, এখানে ভাইয়া 25 24 লেখা আছে, আগে একটা কোশ্চেনের নাম্বার দেওয়া ছিল না, সেটা 25টা মোট। তাহলে 25-এর মধ্যে 25টা আমরা শেষ করেছি। এইবার আমাকে একটু কমেন্টে জানান, কমেন্টে জানান কার কয়টা হলো, কার কয়টা হলো ভাইয়া একটু জানান, সবাই একটু জানান। হ্যাঁ, সাজেদুর রহমান রবিন ভাইয়া আপনি ঠিক বলেছেন, প্রথম প্রধানমন্ত্রী হিসেবে প্রথম, আর নোবেল বিজয়ী হিসেবে তিনি দ্বিতীয়। হ্যাঁ, প্রশ্ন বোঝানোর পর অনেকে পেরেছে। হ্যাঁ, আসলে এই বোঝাটা ভুল হলো, সমস্যা নেই ভাইয়া, ভুল না হলে সঠিক হয় না, যেখানে ভুলের উপস্থিতি নেই সেখানে সঠিক হয় না। হ্যাঁ, হ্যাঁ ভাইরা সবাই সবাই একটু জানান যে আমি 25টার মধ্যে 25টা, আহ এম জেড রহমান আলহামদুলিল্লাহ স্যার 22টা হয়েছে। আচ্ছা, লিমা আক্তার চুমকির হয়েছে 23টা, সাজেদুর রহমানের রবিনের হয়েছে 21টা, এমডি জুবায়েদ মনে হয় 20টা, তামিম ইকবাল হয়েছে 20টা, আব্দুল বারী হচ্ছে 18টা, আর সবাই কই? শাহিদুল ইসলাম হচ্ছে 18টা, এম এস জামান হচ্ছে 22টা। যত যা দেখলাম তার মধ্যে লামিয়া আক্তার চুমকিরই সব থেকে বেশি, সে 23টা সঠিক অ্যান্সার করেছে। সুস্মিতা মল্লিক 21টা। বাকিরা কোথায়? বাকিরা সবাই একটু জানান, লজ্জা পাওয়ার কিছু নেই ভাই, আপনার যে কয়টা হয়েছে সেই কয়টা জানান, ভালো লাগবে, অন্তত অন্তত ভালো লাগবে আপনারা যদি জানান যে কয়টা হয়েছে আপনাদের। আর আজকের যে টপিক গুলা ছিল সেই টপিকের স্লাইড এবং যে রিসোর্সটা থেকে স্লাইড বানানো, সেই রিসোর্স 2টা পিডিএফ আমি আপনাদেরকে দিয়ে দিব। আর এখানে যারা আছেন এর ম্যাক্সিমাম স্টুডেন্টই আমাদের পিডিএফ গ্রুপে, উসমান হাদি গ্রুপে আছেন, এই গ্রুপগুলোতে আমি আপলোড করে দিব, ঠিক আছে? আচ্ছা, আশিকুর রহমান রুস্তম 21টা হয়েছে, আব্দুল্লাল মামুনের হয়েছে 20টা। প্রিয় ভাই বোনেরা, আমাদের উপর আস্থা রাখেন, আমরা আপনাদেরকে প্রতিনিয়ত অসংখ্য ফ্রি ক্লাস দিব, এরকম তথ্যবহুল। আমাদের গণিত ক্লাস হবে, আমাদের বাংলা ক্লাস, ইংরেজি এবং সাধারণ জ্ঞান ক্লাস, আমি আপনাদের এভাবে সবগুলা ক্লাস এভাবে নিব ইনশাল্লাহ। আপনারা যদি আমাদের সাথে থাকেন, অনুরোধ হচ্ছে একটাই, সেটা হচ্ছে আমাদের ক্লাসগুলো একটু শেয়ার দিবেন, জাস্ট এতটুকুই। আপনারা একটু শেয়ার দিলে আমাদের ভালো লাগে, আপনারা একটু শেয়ার দিবেন, কমেন্ট করবেন। আরেকটা কথা, আজকে রাত 10, 10:30টার পরীক্ষাটা কেউ মিস করবেন না, পরীক্ষাটা কেউ মিস করবেন না, আমি আবারও বলে দিচ্ছি, 5টা মডেল টেস্ট ফ্রিতে নেওয়া হচ্ছে, কেউ মিস করবেন না। এই মডেল টেস্ট গুলা মিস করলে আপনারা অনেক পিছিয়ে পড়বেন। এই 5টা মডেল টেস্টে আমরা যেটা হিসাব করলাম যে 5 × 90 টোটাল হচ্ছে ভাইয়া 5 নং 45, এই 450টি বাছাইকৃত এমসিকিউ দিয়ে আপনার পরীক্ষা নেওয়া হবে। এই 450টি এমসিকিউ যারা মুখস্থ করে যাবেন ইনশাআল্লাহ তারা কমন পাবেন। আপনারা এআই সম্পর্কে তো নিশ্চয়ই ধারণা রাখেন, আমরা এআই কে অনেক রিসোর্স দিয়েছি, দেওয়ার পরে এআই এর কাছ থেকে অ্যানালাইসিস করে আমরা কোশ্চেন গুলো তৈরি করেছি, যাতে সব থেকে ও সার্বিক দিক বিবেচনা করে কোশ্চেন গুলো তৈরি করতে পারে। সুতরাং আজকে প্রথম পরীক্ষা, কেউ কেউ মিস করবেন না। শিবলি শিকদার গণিত ক্লাস কম হচ্ছে, ইনশাল্লাহ গণিত ক্লাস হবে, গণিত স্যার এখনো বসে আছে, ক্লাস নেবেন না এখন? হ্যাঁ, ইনশাল্লাহ কালকে হবে। হ্যাঁ, কালকে, হ্যাঁ কালকে কালকে গণিত ক্লাস হবে। অলরেডি 10টা 24 বাজে, 10টা 30-এ পরীক্ষা। সো পরীক্ষার জন্য প্রস্তুতি নেন। আর আমাদের সর্বশেষ একটা কথা বলে দিই, সেটা হচ্ছে ভাইয়া আমাদের কিছু কোর্স চলমান,
কিছু কোর্সে আমরা ভর্তি নিচ্ছি। একটা হচ্ছে এনটিআরসি এ শিক্ষক নিবন্ধনে ফুল কোর্স হচ্ছে 999 টাকা, আর নিবন্ধন বাংলা ফুল কোর্স হচ্ছে 750 টাকা, বিসিএস বাংলা ফুল কোর্স হচ্ছে 750 টাকা, এবং 10ম থেকে 20তম গ্রেডের ফুল কোর্স হচ্ছে 999 টাকা। আপনারা যারা প্রাইমারি পরীক্ষা দিচ্ছেন তারা না, যারা নিবন্ধনের জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা আমাদের সাথে জয়েন করতে পারেন। অসংখ্য ক্লাস আপনারা পাবেন ইনশাল্লাহ। হুম? হ্যাঁ, অসংখ্য ক্লাস আপনারা পাবেন ইনশাল্লাহ। অসংখ্য ক্লাস মানে এই এই যে একটা জিনিস খেয়াল করেন, প্রাইমারিতে কিন্তু বেশি দিন সময় পাওয়া যায়নি ভর্তি মানে প্রস্তুতি নেওয়ার। তো নিবন্ধনেও ঠিক এরকম 1 মাস সময় দিবে। তো 1 মাসের ভিতরে আপনি কি প্রস্তুতি নেবেন? এখন থেকে আমাদের সাথে নিবন্ধন শুরু করেন। ইনশাল্লাহ নিবন্ধনের আগে একটা বেটার প্রস্তুতি আপনাদেরকে আমরা দিব। আমি নিজে আপনাদেরকে কমপক্ষে 40টা সাধারণ জ্ঞানে ক্লাস নিব, এরকম 40টা সাধারণ জ্ঞানে ক্লাস নিব। বাংলা ক্লাস হবে 35টা, ইংরেজি ক্লাস হবে 35টা, গণিত ক্লাস হবে 40টা বা 35টা। হ্যাঁ, গণিত ক্লাস হবে 35 বা 40টা। সুতরাং প্রিয় ভাই বোনেরা, আমাদের সাথে আপনারা প্রস্তুতি নিতে পারেন। আমরা জিকে ক্লাস নিব 40টা, বাংলা ক্লাস নিব 35টা, ইংরেজি ক্লাস নিব 35টা, গণিত ক্লাস নিব 35টা। এই সবগুলা মিলেই আপনার জন্য কোর্স পড়ছে 999 টাকা। সাথে একটা বই পাবেন। সাথে কি পাবেন? বই ফ্রি পাবেন। সাথে বই ফ্রি পাবেন। তো প্রিয় ভাই বোনেরা, আপনারা অনেক চমকপ্রদ বিজ্ঞাপন দেখে অনেক বড় বড় প্রতিষ্ঠানে ভর্তি হন, কিন্তু আশানুরূপ ফল পান না। এমন অনেক রেকর্ড আছে। আমরা যারা পরিশ্রম করে কাজ করি, গবেষণা করে কাজ করি, আমাদের সাথে থাকুন। আপনারা ইনশাল্লাহ ভালো প্রস্তুতি নিতে পারবেন। বড় প্ল্যাটফর্ম গুলা কাজ করে বিসিএস নিয়ে, তাদের টার্গেট থাকে বিসিএস না হইলে বাদ। আর আমাদের এখানে দেওয়াই আছে যে আপনি আপনি 10ম থেকে 20তম গ্রেড অথবা শুধুমাত্র শিক্ষক নিবন্ধনের জন্য যারা প্রস্তুতি নিবেন তাদের জন্য কিন্তু আমাদের এই কোর্সগুলা। শিক্ষক নিবন্ধনের কোর্সের জন্য ভর্তি হলে আপনি 999 টাকার সাথে বই পাবেন। আর যারা শুধু বাংলা কোর্স করতে চান, বাংলা কোর্স আমাদের সোহেল স্যার নিবে। প্রতিটা কোর্স হচ্ছে 750 টাকা। আপাতত আমাদের কোনো ডিসকাউন্ট নেই, আপনারা এখানে ভর্তি হয়ে যেতে পারেন। ভর্তির জন্য আপনারা যোগাযোগ করবেন 01703778879, 018938401। এগুলা হচ্ছে আমাদের নগদ ও বিকাশ নাম্বার। সুতরাং প্রিয় ভাই বোনেরা, আর 2-3 মিনিট পরে আমাদের পরীক্ষা শুরু হবে। আপনারা লাইভটা কাটার সাথে সাথে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত নেবেন। আমি একটু বসে কোশ্চেনটা করি। কোশ্চেন বানানো আছে, সাবমিট দেবেন। ওই না মানে রাইখে দেন, কেটে দিয়ে কেটে দেন, কেটে দেন।